ইতিমধ্যেই বুঝে গেছেন, না বোঝার কিছু নেই। যদিও গভীর রাত অব্দি কাউন্টিং চলবে এবং এতটা স্লো কাউন্টিং আমি আমার মনে পড়ছে না ইভিএম ইন্ট্রোডিউস করার পরে হয়েছে কিনা, গতবারে তো হয়নি। তো যাই হোক না কেন, মনে হয় না আর কোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে। জয় বাংলার বদলে জয় শ্রীরাম ধরেই এগোতে হবে এবং সেই মর্মেই আমি শিরোনামটি রেখেছি। এবং আগামী সম্পর্কে আমার সহযোদ্ধা তাঁরা কিভাবে প্রস্তুত হবেন এবং সমস্ত ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে বিষয়ে আলোকপাত রাখতে চলেছে। তবে হ্যাঁ, মানসিক প্রস্তুতি মাত্র। প্রথমেই আমি একটি ক্যালকুলেশনের গন্ডগোলটা আমি বলে দিই, যে কারণে আমি একটি ভিডিওতে এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম জায়নির শক্তির পছন্দ অনুযায়ী এবারে মাননীয়াই ক্ষমতাতে আসবেন। জায়নির শক্তি জনগণের ব্যাপার এখানে নয়। জনগণ নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কখনোই ভোট দিতে পারে না তৃতীয় বিশ্বে, আর দিলেও শেষ খেলাটা মহাজনী শক্তিই খেলে। এবং যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা ওই মহাজনী শক্তি, জায়নির শক্তি দালাল হিসেবেই কাজ করে যাবে। এটা আমি প্রথম থেকে বলে আসছি, আপনারা জানেন। কিন্তু আমার একটা ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল, যেটা আমি পরে খেয়াল করলাম। আমি ইনফ্যাক্ট ভিডিওটি করার পরেই খেয়াল করেছিলাম কি বিজেপি একটা ফেভারিট। আমি বলেছিলাম দেখবেন খেয়াল করে কি ক্যাডার বেস পার্টি, নিউ ওয়ার্ল্ড অর্ডার রূপায়ণে বিজেপির একটা বড় ভূমিকা থাকবে, করতে পারে। কারণ 34 বছর একটি ক্যাডার বেসড পার্টি আপনারা দেখেছেন, বামফ্রন্টের কথা বলছি। এবারে আমাদের দেশে ক্যাডার বেসড পার্টি হলে যেভাবে নিয়ন্ত্রণ আনা যায়, নিয়ন্ত্রণ করা যায় জনতাকে, টিএমসি সেরকম ক্যাডার বেসড পার্টি নয়। কংগ্রেস থেকেই বেরিয়ে একটা অপভ্রংশ। দিদিমণির ক্যারিশমা, বা ক্যারিশমা বলবো না, তাকেই প্রমোট করা হয়েছিল। সিঙ্গুরের সময় তাকে প্রমোট করা হয়েছে, নন্দীগ্রামের সময় তাকে মিডিয়া, দালাল মিডিয়া, জায়নিস্ট মিডিয়া প্রমোট করেছে। তো এবার যেটা আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল, যেটা আমি একদম অক্ষমতা জানিয়ে দিচ্ছি, জিও পলিটিক্স ব্যাপারটা এত কিছু মাথায় রাখতে হয়। আমি ভেবেছিলাম যে 2031 মানে পরের বিধানসভা ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসবেই। কারণ বিজেপি যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে 2016 সালেই আমি বলেছিলাম, সে বিষয়ে একটি পোস্টও করেছিলাম। 2016 সালে যখন দিদিমণি ফিরে এলেন 11-র পরে, তখনই বলেছিলাম যে বিজেপি কিন্তু পরবর্তী দল হিসেবে পশ্চিমবঙ্গের ক্ষমতাতে অবশ্যই আসবে। ইটস নট এ ম্যাটার অফ ইফ, ইটস এ ম্যাটার অফ হোয়েন, কখন আসবে। তো আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল। আমি ভেবেছিলাম যে মাননীয়াকে দিয়ে বাকি নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে কাজ রয়েছে, যেমন মুসলিম, বিশেষ করে ইসলাম ধর্মী মানুষকে নিউ ওয়ার্ল্ড অর্ডার উপযোগী করে তোলা, এই কাজটা মাননীয়ার দ্বারাই ভালো হবে বলে আমার মনে হয়েছিল। তাই মাননীয়াকে ওরা রাখবে, এই টার্মটা রাখবে বলে আমি ভেবেছিলাম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মাথাতে ছিলই না। এটা আমার ত্রুটি, অপদার্থতা, অযোগ্যতা, মেনে নিচ্ছি। আসলে এত এত তথ্য মাথায় রাখতে গিয়ে ওই মূল্যবান তথ্যটি আমার মাথাতে তখন ছিল না, তাই এমনটা বলেছিলাম। কি ওই যে এক দেশ এক ভোট, এটা নিয়েও আমার ভিন্ন ভিডিও রয়েছে। সেখানেই বলেছে, সেখানে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোদী সরকার জানিয়ে দিয়েছে নির্বাচনের খরচ বাঁচানোর জন্য এবার একটাই ভোট হবে। অর্থাৎ পার্লামেন্টারি বলুন বিধানসভা বলুন, একটা ভোটই হবে। তাহলে পরে তো আলাদা করে আর অ্যাসেম্বলি ইলেকশনের সুযোগই নেই। অর্থাৎ
এই যে মূল জায়গাটা আমার মাথাতে ছিল না, অথচ এই বিষয়ে আমি ভিডিও করেছিলাম, ইউটিউবে দেখবেন, পেয়ে যাবেন। এক দেশ এক ভোট আমার মাথাতেই ছিল না যে 2031-এ তো বিধানসভা ইলেকশন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে সেক্ষেত্রে বিজেপি যদি এখনই ক্ষমতায় না আসে, তাহলে সেক্ষেত্রে তো আলাদা করে বিধানসভা ইলেকশন হবে না। তো সেই ক্ষেত্রে তো মুশকিল হয়ে যাবে বিজেপির পক্ষে ক্ষমতায় আসা। তো এবারই বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে, মানে সেটা জনগণেরই ভোট হোক, জায়নী শক্তি, ও আমি ওসব বলতে যাব না। তো যাই হোক, আনাটাই পরিকল্পনা ছিল। কিন্তু আমি খুবই মানে এত তথ্য মাথায় রাখতে গিয়ে এক দেশ এক ভোটের যে ব্যাপারটা, মানে আঞ্চলিক, সেখানে দেখবেন, খেয়াল করে দেখবেন, সেখানে বলেছি আমি, এই এক দেশ এক ভোটের উদ্দেশ্য হচ্ছে, ওরা বলছে খরচ কমানো, আসল উদ্দেশ্য টোটাল কন্ট্রোল, যাতে করে কেন্দ্রে যে সরকার রাজনৈতিক দল থাকবে, রাজ্যেও সেই রাজনৈতিক দল থাকবে, এবং আঞ্চলিক পার্টি বলে কিছু থাকবে না, আঞ্চলিক দল বলে কিছু থাকবে না, রিজনাল পার্টি একেবারে বিলুপ্ত হয়ে যাবে। কারণ যত আঞ্চলিক দল থাকবে তত আঞ্চলিক বেসিসে প্রতিবাদগুলো হবে, আঞ্চলিক ইস্যুগুলো হাইলাইটেড হবে। সব জায়গায় যেমন হকার সমস্যা থাকে না, সব জায়গায় যেমন ঝোপড়ি উচ্ছেদের সমস্যা থাকে না, সব জায়গায় যেমন ইউজলেস ইটার্স এর সমস্যা থাকে না, মহানগরে এক সমস্যা, গ্রামে আরেক সমস্যা। তো এইগুলো আঞ্চলিক দল থাকলে সেগুলো তুলে ধরার একটা সুযোগ থাকে, টোটাল কন্ট্রোল কায়েমের সমস্যা থাকে। আর তাই আঞ্চলিক দলকে ওরা এক দেশ এক ভোটের মাধ্যমে উৎখাত করতে চাইছে, এবং এই কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এইটা যেহেতু আমার মাথায় ছিল না, ভুলে গিয়েছিলাম সিম্পলি, আমি শুধু মাননীয়ার পক্ষে যে পয়েন্টগুলো, বিজেপির পক্ষেও পয়েন্টগুলো ছিল, সেগুলো বলেছি। দেখবেন, ডিভাইসিভ পলিটিক্স, দাঙ্গা বাঁধানোর জায়গাগুলো রয়েছে, পোলারাইজেশনের সুবিধা রয়েছে, হিন্দু মুসলিম ডিভাইড করে একটা আগুন জ্বালানোর পরিস্থিতি রয়েছে, যেটা জায়নী শক্তি চায়, জনগণের মধ্যে বিভাজন চায়, তবে এজেন্ডা ওরা প্রয়োগ করতে পারবে। প্লাস ক্যাডার বেস পার্টি বলে বিজেপির একটা অ্যাডভান্টেজ রয়েছে, প্লাস কেন্দ্রেও বিজেপি আছে, এবং ধর্মভিত্তিক ব্যাপার আছে। এইগুলো পজিটিভ, আমি জায়নী শক্তির কাছে খুবই পজিটিভ হিসেবে আমার মনে হয়েছিল। কিন্তু একটাই গন্ডগোল আমার, ওই যে বারবার বলছি আমি, এক দেশ এক ভোট, এই জায়গাটা, অর্থাৎ আলাদা করে অ্যাসেম্বলি ইলেকশন যেহেতু আর হবে না, সম্ভাবনা নেই, তাই বিজেপিকে এবারেই আসতে হতো, এটা আমার মাথায় ছিল না। বেশ, এবার গেল। এবারে আসছি আগামী কোন দিকে কেন আনা হলো। মানে 2031-এ আমি ভেবেছিলাম পরের টার্মে বিজেপি আসবেই, এটা বহু আগেই বলেছি। পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন, 2016-র মাননীয়া যে তারপরেও পোস্ট দিয়েছিলাম যে আসছে। এবার নতুন সাবান বলে একটি পোস্ট 2022-এই দিয়েছিলাম, লিখেছিলাম, দেখবেন সেখানেও পরিষ্কারভাবে বলেছি যে ওরাই সাবানের ব্র্যান্ড, একই সাবান, একই কোম্পানি সাবান বানায়, কিন্তু সাবানের নামগুলো একটু বদলে তদলে দেয়, হ্যাঁ, এবং একটু স্মেল এদিক ওদিক করে দেয়, আর লোকে ভাবে এবার নতুন সাবান মাখছি, বাস্তবে ওই একই কোম্পানির সাবান। তো সেটাও আমি লিখেছিলাম। কিন্তু এক দেশ এক ভোট হলে আর কি করে আসবে বিজেপি, তাই এবারেই তো তাকে আনতে হবে। তো এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি আমার মাথাতে তথ্যের মানে এত মাথায় রাখতে গিয়ে ওটাই ভুলে গিয়েছিলাম। ব্যাস, এবারে আসুক, দেখুন কেন এবারে আনা হলো বিজেপিকে। ওই যে বললাম, পরবর্তী বিধানসভার আর সুযোগ নেই, এক দেশ এক ভোট সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে। তাহলে এই অবস্থাতে বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে কি হবে আগামীতে। মাছ মাংস খেতে পাবেন না, দূর, ওগুলো পেটি ইস্যু। সেইভাবে দেখতে গেলে প্রথমেই মাছ মাংস ব্যান করে দেবে, না না না, ওটা তো আইনের মাধ্যমে হবে। মাছের দাম যদি এমন করে দেয় আপনি কিনতেই পারবেন না, তো খাবেন কি? মাংসের দাম, মাটনের দাম 1000 টাকা ছুঁই, কিনতেই পারবেন না, তো খাবেন কি? তার জন্য কি আলাদা করে ওই দাঙ্গা বাঁধিয়ে খাওয়া চলবে না, বাড়িতে আমিষ আছে ছুঁড়ে ফেলে দেব, এগুলো কি করার দরকারই তো নেই।
আইন কানুন দিয়ে টোটাল কন্ট্রোল করে দাম টাম এমন পর্যায়ে বাড়িয়ে দিতে হবে, তাহলেই আপনি আর মাছ মাংস কিনতেই পারবেন না, তো খাবেন কি করে? তাই ওই রকমের ছোটখাটো পেটি আলোচনায় আমি যাচ্ছি না। আমি মূল আর্থসামাজিক বিষয়টাতে আসছি, যাতে করে এই ভিডিওটি আমার সহযোদ্ধা, আমার পাঠক, নিয়মিত পাঠকদের জন্য, যারা এবারে কিভাবে কি মানসিক প্রস্তুতি নিয়ে কাজ করবেন এবং লড়াইটা আরো সহজ হলো না কঠিন হলো সে ব্যাপারে আলোচনা করব। প্রথমত বলে রাখি যে রাজনৈতিক দল মাত্রই জায়নিস্ট শক্তির দালাল, যে রঙেরই হোক না কেন, তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করবে, গোটা দেশেই করছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের কি কি এজেন্ডা, অনলাইন প্রমোশন থেকে শুরু করে ডিজিটাল আইডি থেকে শুরু করে ল্যাব মিট, কর্পোরেট বেসরকারীকরণ, ভ্যাকসিনেশন, বিগ ফার্মাকে প্রমোট করা, সংযুক্তিকে ধ্বংস করা, ডিপপুলেশন, পরিবারে ভাঙন ঘটানো, সমকামিতাকে প্রমোট করা, বিবাহ ব্যবস্থাকে আঘাত করা, বিভিন্ন রকমের এজেন্ডা রয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ অবশ্যই এজেন্ডা রয়েছে যে ইসলাম ধর্মী মানুষকে, বহু আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, শুধু ইসলাম ধর্মী মানুষ নন, যারা তথাকথিত পিছিয়ে থাকা হিন্দুদের মধ্যেও ইউজলেস ইটার্স, যারা এখনো প্রকৃতির সঙ্গে আছেন, যারা এখনো জমি জমা চাষবাস করেন, সেই রকম মানুষকে ওরা এবার টাইট দেবে। তো ইতিমধ্যেই এসআইআর এর নাম করে দেখবেন ইউজলেস ইটার্স, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রায় 90 লাখ ঝুলিয়ে রাখা হয়েছে, মানে ধরেই রাখুন আর কি। তো এটা কোনো কিছুই ওরা করতে পারে না যদি সেই মানুষগুলোর মধ্যে সাহস থাকে, প্রতিবাদ করে এবং ঐক্যবদ্ধ হয়, তাও আমি বলেছি। কিন্তু সমস্যা হচ্ছে সেটা তো হবে না। তাহলে এই যে ইউজলেস ইটার্স, হিন্দু মুসলমান নির্বিশেষে, ওদের কাছে আদানি আম্বানি কর্পোরেটের কাছে হিন্দু মুসলমান বলে কিছু নেই, শুধু গিনিপিগ আছে আর মালকড়ি আছে। আপনি বন্দে ভারতে উঠতে চান, আপনি মুসলমান, আপনার পকেটে টাকা আছে, আপনি টিকিট পাবেন না? আলবাত পাবেন, সমস্যা কোথায়? আর হিন্দু বলে আপনি বিনা পয়সায় বন্দে ভারতে উঠতে পারবেন? আম্বানির জিও কানেকশন বিনা পয়সায় পাবেন, টাকা না দিলেও কেটে দেবে না? তো এইগুলো কোনো একটা ম্যাটার নয় ওদের কাছে। এটা একটা করে মানুষকে মুরগি বানানোর একটা ইস্যু, বহু আগেই বলেছি। কিভাবে ওরা এখন এগোবে, আমরা কিভাবে সচেতন থাকতে পারি? প্রথমত বলি, ভোটের ফলের পরে টপ লেভেলে কখনো মারামারি হয় না, হানাহানি হয় না, কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই কিছু খবর পেলাম, কোনো গণনা কেন্দ্রে নাকি হাতাহাতি, মারামারি, ভাঙচুর এসব হয়েছে। এসবে জড়াবেন না। আমি জানি আমার সহযোদ্ধা, নিয়মিত পাঠক, তারা সচেতন, আমি খুবই আনন্দিত। ফেসবুকে যতটুকু দেখলাম, তাতে করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন এমন কোন সহযোদ্ধা কোন রাজনৈতিক দলের হয়ে খুব আতিশয্যে আবেগে কোনো পোস্টই দেননি, মানে অন্তত ফেসবুকে তারা আছেন কিন্তু দেননি। এটা আমার খুব ভালো লেগেছে। বরং কেউ কেউ এটাই বলেছেন যে দলই জিতুক, হারবে জনতা। এটা আমি বারবার করে বলি। তো এবারে কি কি হতে পারে? প্রথমত দেখুন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, দিতেই পারেন। আমি এটাও কিন্তু একবার মানে ভিডিওতে বলেছিলাম যে আদর্শ গণতন্ত্র যদি হয়, তাহলে যদি এই অ্যাঙ্গেলেও দেখা যায় যে কোন সরকারকে 5 বছরের বেশি রাখা উচিত নয়, আমি বলেছিলাম, মনে করে দেখুন, তাহলে এই অ্যাঙ্গেলে যদি ভোট দেন, অবশ্যই একটা সরকার বেশি দিন থাকলে সেখানে কিছু মানুষের কায়েমি স্বার্থ বড় হয়ে ওঠে, অন্তত এইটাকে আটকানো যায়। তো সেই জায়গা থেকে যারা এই অ্যাঙ্গেল থেকে যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারা ঠিক করেছেন। কারণ কি, কেন থাকবে? এই যে কেরালা দেখুন, এলডিএফ ধুয়ে মুছে গেছে, এবার ইউডিএফ মানে কংগ্রেস, তাই তো? আবার দেখবেন পরের বছর ওরা 5 বছর অন্তর অন্তর বদলায় কেরালা, অন্তত আমি দেখেছি খেয়াল করে। এটা আমরা দেখতে পাই।
তো এইটাও একদিক থেকে দেখতে গেলে সব সব পলিসি ওরা নিয়ন্ত্রণ করছে, যে দলই ক্ষমতায় আসুক না কেন ওরাই নিয়ে আসে, ওরাই তৈরি করে। কিন্তু অন্তত টপ লেভেলে এবং মিডল লেভেলে, লোয়ার লেভেলের লোকজন তো ছিটে ফোটা এঁটো কাটা পায়। তাদের মধ্যে যে কায়েমি স্বার্থ গড়ে ওঠে, এই যে দিদিমণির আত্মীয় স্বজন, ওই যে তার ভাইপো, সে তো প্রচুর কামিয়ে নিয়েছে। কামিয়ে নেওয়া শব্দটা তো কম বলা হলো, প্রচুর নয়ছয় করেছে। গরু পাচার থেকে শুরু করে, এবং সেক্ষেত্রে আবার বিজেপিরও নাম, কি রাজনাথ সিং এরও নামটাও শোনা যায়। সবাই টপ লেভেলে সমস্ত নেতা একসঙ্গেই আছে, আমি বহু আগেই বলেছি, কামিয়ে নিচ্ছে, ওদের কিছু হবে না। তাই সাধারণ মানুষের নিচের লেভেলে মারামারি হাতাহাতি লাগলে যেন রক্তপাত না হয়, সেইটা আমরা কামনা করব। কারণ ওই যে উলু খাগড়ার প্রাণ যায় একটা কথা আছে না, আর রাজা যখন ওরাই ঠিক করে, মহারাজারা যখন রাজা ঠিক করে দেয়, তখন টপ লেভেলের কোনো আঁচই লাগে না। খেয়াল করে দেখুন না কার আঁচ লাগে। এই যে মাননীয়া হেরে গেলেন, ধরে মানে এখনো অফিসিয়ালি নন, তাতে করে ভাইপোর কি হবে? ওই যে তাদের নেতা মন্ত্রীরা তো, ওই যে পার্থবাবু, ওই যে শিক্ষামন্ত্রী, জেলে ছিলেন, ছাড়া পেলেন, তাই তো? এরকম সমস্ত নেতারাই তো জেলে টেলে ছিলেন এবং তারপর ছাড়া পেয়েছেন, ভোটে অংশগ্রহণ করেছেন। কি হয়েছে তাদের? মাঝখান থেকে সারদা নারদার জড়িয়ে সেখানে বহু মানুষের সারা জীবনের সঞ্চয় চলে গেছে। তাহলে এদের কিছু হয় না? সর্বনাশ হয় জনতার, জনগণের, সাধারণ মানুষের, বিশেষ করে ইউজলেস ইটার্সের যতটুকু আছে তাদের জীবনে সর্বনাশ নেমে আসে। তাহলে আমরা একটু সাধারণভাবে এগোই, কিরকম? তাই আরো একবার আহ্বান করব, এই ধরনের নিজেদের মধ্যে সাধারণ আমরা সবাই, যে তৃণমূলই হন, বিজেপি হন, সাধারণ মানুষ আমরা একে অপরকে গালিগালাজ, কটূক্তি করবেন না। যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, আপনার নিজের উপরই নেমে আসবে। প্রথমত সাধারণ হিসেবে চলে আসো। যাদের বয়স ধরুন আমার কাছাকাছি 50 পেরিয়েছেন বা তারও বেশি, 60 বছর 70 বছর যাদের বয়স, আপনারা একটু হিসেব করে দেখুন তো, ক্যালকুলেট করে দেখুন, যখনই নতুন দল সরকারে এসেছে আপনাদের জীবনে, তাতে করে বেশিরভাগ ক্ষেত্রেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে না ভালো হয়েছে? উত্তর একটাই, 99% ক্ষেত্রে বা তারও বেশি ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এই যেমন ধরুন 34 বছরের শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তো তারপরে পরিবর্তন চাই বলে মাননীয়াকে আনা হলো, মিডিয়া প্রমোট করলো, হেলিকপ্টার হাওয়াই চুটি দুটোই একসাথে প্রমোটেড হলো। সবাই আশা নিয়ে ভেবেছিলেন প্রচুর চাকরি বাকরি হবে, এই হবে সেই হবে, তো কি হলো? পরিস্থিতি কি ভালো হলো? ভালো হলো না। বেশিরভাগের ক্ষেত্রে যারা করে কমে খাচ্ছে সিন্ডিকেটে, বা তারা কামিয়ে টামিয়ে নিয়েছে টপ লেভেলে, তাদের কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি। তাহলে এই যে পরিবর্তন চাই বলে স্লোগান দিয়েছিলেন, আপনারা গলা মিলিয়েছিলেন এবং পরিবর্তন করে দিদিমণিকে ক্ষমতা এনেছিলেন, তাতে করে কতজনের স্বপ্ন পূর্ণ হয়েছে বলুন দেখি? হয়নি। পরিস্থিতি বরং আরো খারাপ হয়েছে। আমার হিসেব তো তাই বলে। কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়েছে অবশ্যই, কিন্তু যদি রুটি রুজির কথা বলা হয়, চাকরি বাকরির কথা বলা হয়, দুর্নীতির কথা বলা হয়, এই সমস্ত কিছুকে যদি ধরে নিয়ে বলা হয়, তাতে করে দেখা যাচ্ছে যে এর রেট্রোস্পেক্টিভ এফেক্টটা সাধারণ মানুষের উপরে এতটাই পড়েছে যে তাদের ধর্ম নিয়ে উৎসাহিত করা গেছে, ঘুরিয়ে দেওয়া গেছে আর কি। মানুষ যখন এই রকম চরম একটা পরিস্থিতিতে পড়ে, দারিদ্র, বেকারত্ব, কর্মসংস্থান নেই, তখন তাদেরকে সহজেই তথাকথিত ধর্মের তাসটা তাদের জন্য খেলা যায়, মানে তারা সহজেই খেলতে পারে এবং তাদেরকে ভাবানো যায় যে ওই পার্টিকুলার সম্প্রদায়ের জন্য আমাদের এই দুরবস্থা, ওরাই সমস্ত চাকরি বাকরি কাজকর্ম নিয়ে নিচ্ছে। তো অর্থাৎ মুসলমান টার্গেট,
আবার মুসলমানদেরও বোঝানো যায় যে হিন্দুরাই হলো বিপজ্জনক, ইসলাম খতরে মে হ্যায়। তো এদের বলা হবে হিন্দু খতরে মে হ্যায়, ওদের বলা হবে ইসলাম খতরে মে হ্যায়। এবার মারামারি কর তোরা। তো মারামারি করার সময় যারা টপ লেভেলের কোটিপতি মুসলমান, হিন্দু মুসলমান, বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হিন্দু মুসলমান, তাদের মধ্যে কি মারামারি হবে? কোনোদিন হয়েছে? হয়নি, কোনোদিনই হয়নি। তারা তাদের ইনভেস্টমেন্ট চালিয়ে যাবে, সরকারের পলিসিকে কন্ট্রোল করবে, উপার্জন করতে থাকবে, আরো ধনী হবে। আর সাধারণ মুসলমানেরা, বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান, মারামারি করতে থাকবে, যেটা আগামীতে বাড়বে, আরো ভয়ঙ্কর ভাবে বাড়বে। আমি বহু আগেই এটা বলেছিলাম। অর্থাৎ জনগণের মধ্যে ডিভাইসিভ পলিটিক্স, ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা আগামীতে আরো ভয়ঙ্কর মাত্রা নেবে, যেটা 2031-এর পরে আমি ভেবেছিলাম, কিন্তু ওই যে আমি পরে দেখলাম যে এক দেশ এক ভোটের ব্যাপারটা তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর কোথায় ইলেকশন হবে, বিধানসভা? এবার তো টোটাল কন্ট্রোলের সময়, এজেন্ডা 2030। তাহলে এক কথায় বলতে গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। কাদের ক্ষেত্রে খারাপ হবে, কিভাবে খারাপ হবে, আসছে এক এক করে। সরকারি চাকরি তো আসছি এবার এক এক করে। তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবার ধরুন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তৃণমূলকে যারা ভোট দিয়েছেন, তারা কেন দিয়েছেন সেটা মোটামুটি ভাবে আমরা জানি, ভাতা ইত্যাদি ইত্যাদি, বা যারা মনে করছেন। যাই হোক, এক কথায় বিজেপিকেই ভোট দিন আর তৃণমূলকেই আপনি ভোট দিন না কেন, কেউ দেশের কথা ভেবে কিন্তু ভোট দেননি। দেশ, মানুষ, সমাজ, বৃহত্তর মানবিকতা, এসব ভেবে আমরা কেউ ভোট দিই না। কারণ ওই বোধ আমাদের নেই, জনতার সেই বোধ নেই। হলে সমাজটা অনেক আগেই অন্যরকম হতো। তাহলে কি দেখে আমরা কোনো রাজনৈতিক দলকে ভোট দিই? আমার কি সুবিধে হবে, আমার পরিবারের কি সুবিধে হবে, আমি কি পাবো? ভেরি সিম্পল কোশ্চেন। অর্থাৎ মানুষ কি পাবে, সমাজের কি মঙ্গল হবে, এগুলো ভেবে আমরা কেউই ভোট দিই না। ব্যতিক্রম থাকতে পারে, আমি জানি না, এরকম থাকলে তাদের প্রণাম করব আমি, এরকম যদি কেউ থাকে। তাহলে প্রেটি ক্লিয়ার, আপনি তৃণমূলেই ভোট দিন আর বিজেপিকেই ভোট দিন। আমি তৃণমূল বিজেপির কথাই বলবো, কারণ আমি সবাই জানেন এইখানেই পোলারাইজেশন হচ্ছে। একটা হিন্দুর দল, একটা মুসলমানের দল, এভাবেই প্রচার হয়েছে। তো কেন ভোট দিয়েছে? নিজের জন্য ভোট দিয়েছে, পরিষ্কার কথা। আপনি বিজেপি ক্ষমতায় এলে আপনার লাভ হবে এই ভেবে ভোট দিয়েছেন। আচ্ছা, আর বাকিরা তৃণমূল ক্ষমতায় এলে তাদের লাভ হবে বলে তৃণমূলকে ভোট দিয়েছেন। বৃহত্তর মানবিকতার কথা, মানুষের কথা কেউই ভাবেননি, এটাই স্বাভাবিক। এবার আসুন, বিজেপিকে কারা কারা ভোট দিয়েছেন বলে আপনার মনে হয়? মানে কি কি আশায় ভোট দিয়েছেন? কারা কারা বলবো না, কি কি আশায় ভোট দিয়েছেন। প্রথমত, একটু ন্যারো থেকে, সংকীর্ণ থেকে একটু বড় আকারে যাব, ব্যাপ্তিটা বাড়াবো। প্রথমেই আমি নিশ্চিন্তে বলতে পারি, ডিএ যারা পাচ্ছেন না, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষিত সম্প্রদায়, মানে ডিএ আটকে গেছে, জানেন তো, ওই যে 4%টা ঝুলিয়ে রেখে গেলেন মাননীয়, দেবেন দেবেন করে 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 আর দিল না, এই দিচ্ছে এই দিচ্ছে এই দিচ্ছে। তো এদের 99% বলবো, না হলে অন্তত 95%-এর উপরে রয়েছেন যারা, এখন সংখ্যা, তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন। কেন? তারা এটা আশা করছেন বিজেপি কেন্দ্রে আছে, কেন্দ্রীয় হারে ডিএ তারা পাবেন, তাই তো? ভুল বললাম কি? অর্থাৎ সরকারি কর্মচারীদের একটা বড় অংশ, সিংহভাগই বিজেপিকে ভোট দিয়েছেন। কি আমি আবার বললাম, দেশের কথা ভেবে, মানুষ, বৃহত্তর মানবিকতার কথা ভেবে, বহুজন হিতায় বহুজন সুখায়, এসব ভেবে কেউ ভোট দেয় না, নিজেদের কথা ভেবে ভোট দেয়। তাহলে এক্ষেত্রে তারা ডিএ পাবেন এমন আশা করে ভোট দিয়েছেন। পাবেন? একদমই পাবেন না, মিলিয়ে নেবেন আমার কথা, পাবেন না। যতটুকু পাচ্ছিলেন তাও পাবেন না, কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডারে ডিএ ব্যাপারটা থাকবেই না, কেন্দ্রেও থাকবে না, রাজ্যেও থাকবে না। এবার কেন্দ্রের
টোপটা ঝুলিয়ে রাজ্যের ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা চলছিল, ওই যে কেন্দ্রে দিয়ে দিচ্ছে, ওই যে কেন্দ্রে দিয়ে দিচ্ছে, তাতে করে এই রাজ্যে বিজেপির প্রতি একটা আকর্ষণ বাড়ছিল, আকাঙ্ক্ষা বাড়ছিল। দিয়ে নয়, সরকারি চাকরির ক্ষেত্রেও আসছি ওভারঅল। তো সেটা তো মিটে গেল। এবার ডাবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্রেও হবে, রাজ্যেও হবে। এবার একই পলিসি রূপায়ণ করতে কোনো সমস্যা নেই। যখন দরকার ছিল তখন তারা এরকম, এই যে কেন্দ্রে ডিএ বাড়ানো হলো, খবর হতো এই যে কেন্দ্রে, সঙ্গে সঙ্গে লোকে কি ভাবতো? শিক্ষিত জনতা, চাকুরিজীবী জনতা, ওই যে কেন্দ্রে এত হারে ডিএ দিচ্ছে, আমাদের রাজ্যে দিচ্ছে না, দিদিমণি আটকে রেখেছে, বদলে লক্ষ্মীর ভান্ডারে খরচা করছে, হটাও, বদলে গেল, বদলে গেল। তো তারা কি পাবেন? না, ডিএ পাবেন না। বিলিয়ে নেবেন আমার কথা, পাবেন না। আর কি, এটা গেল ডিএ দের জন্য। ধাপে ধাপে পুরো তুলে দেবে আর কি। এবারে আসছি আরেকটা দল, 2016 ব্যাচ। বিশেষ করে আমি বললাম না সংকীর্ণ থেকে ব্যাপ্তিতে যাব, যাদের প্যানেল ক্যান্সেল হয়েছে, সেখানে রটিয়ে দেওয়া হয়েছিল, দেখলাম মানে সোশ্যাল মিডিয়াতে, যে তারা নাকি আবার চাকরি বাকরি ফিরে পাবেন, বিজেপি ক্ষমতায় এলে 2016 ব্যাচ আবার চাকরি বাকরি ফিরে পাবেন। তাই ভুলে যান, ওটা সুপ্রিম কোর্ট, এবং সেটা কেন্দ্রের সমর্থনেই হয়েছে। হ্যাঁ, দিদিমণিকে কেন এত তাড়াতাড়ি বিদায় করা হলো সেগুলো পরে আসছি। আমি একটা পয়েন্ট তো বলেই দিয়েছি, এক দেশ এক ভোট, রিজনাল পার্টি আর থাকবে না। পরে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো। তাহলে 2016 ব্যাচের চাকরি ফিরবে না, বরং অগাস্টে যাদেরকে রাখা হয়েছে তাদেরকেও আর রিনিউ করার সম্ভাবনা নেই বললেই চলে, যদি অলৌকিক কিছু না ঘটে। অর্থাৎ 15,000 মতো শিক্ষক যারা এতদিন মানে তারা যারা ভেবেছিলেন যে হয়তো তাদেরকে রিনিউ করা হবে অগাস্টে, সেই সম্ভাবনা কিন্তু মানে আগেও খুব একটা ছিল বলবো না, অন্তত নিউ ওয়ার্ল্ড অর্ডার পলিসি, তো এক্ষেত্রেও আর সেই সম্ভাবনা নেই। গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এসএসসি আবার নতুন নিয়োগ হচ্ছে, নবম দশম পরীক্ষা, ওই যে সিটে অজস্র ভুলভাল, যেসব স্কুলে আদৌ ভ্যাকেন্সি নয় সেসব জায়গাতে পাঠানো হচ্ছে। ওই যে নবম দশমের পরীক্ষা হলো 2025, এসএলএসটি হলো, তো একাদশ দ্বাদশ চাকরি হবে? খেপেছেন নাকি? ওসব হবে না। কি বিশ্বাস হচ্ছে না? মিলিয়ে নেবেন, কারণ ওটা তো টপ লেভেলের ব্যাপার নয়, ওটা সাধারণ মানুষের রুটি রুজির ব্যাপার। আর বেসরকারীকরণ, নিউ ইকোনমিক পলিসি, 2020 জাতীয় শিক্ষানীতি রূপায়ণ এখন আরো তাড়াতাড়ি হবে। মাননীয়া একটু গাঁইগুই করছিলেন, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে মাননীয়া গাঁইগুই করছিলেন সেগুলো তুলে ধরবো। কিছু কিছু ক্ষেত্রে মাননীয়া কেন্দ্র সরকারের ব্যাপারে গাঁইগুই করছিলেন, যেমন জাতীয় শিক্ষানীতির ব্যাপারে তার মানে পুরোপুরি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে মাননীয়া একটু গাঁইগুই অবশ্যই করেছিলেন, খবর তো তাই বলছে। তাহলে এবার জাতীয় শিক্ষানীতি রূপায়ণটা অত্যন্ত দ্রুত হবে। গো স্লো মোডে ছিল কিছুটা, এবং এজেন্ডা 2030 আরো আগে আরো যাতে করে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায়। সময় হাতে বেশি নেই, ইউনিট শক্তি, তাই আর দেরি না করে, যেটা 2031 বলেছিলাম, কিন্তু ওই যে আমার মাথাতে ছিল না, বারবার এই একটা মুখ করছি যে এক দেশ এক ভোট, ওটা তো মাথাতেই ছিল না, ভোটই হবে না বিধানসভা, তো এবারেই আনতে হতো, যাই হোক আনা হলো। তাহলে গেল নতুন নিয়োগ, স্কুল ক্ষেত্রে অন্তত, শিক্ষা ক্ষেত্রে বলুন, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যারা ভাবছিলেন, যুবক যুবতী যারা ভেবেছেন, ফ্রেশার যারা ভেবেছেন যে না এবার সরকারটা বদলালে নতুন দল মানে ওই যে নতুন সাবান, তারা এসে আবার আগের মতো করে এসএসসি নিয়োগ করবে, চাকরি বাকরি দেবে, আগের মতো করে স্থায়ী পদে, শুরুতেই 40-50 হাজার টাকা মাইনে পাবেন, হ্যাঁ,
আবার কেন্দ্র সরকারি কর্মচারীরা বলে 239% নাকি বেতন বাড়বে, মিনিমাম স্যালারি নাকি হবে কত 69,000 না 70,000 টাকা নাকি মিনিমাম স্যালারি হবে। এরকম একটা অষ্টম পে কমিশনের গল্পটাও আমরা দেখতে পাচ্ছি। দেখতে থাকুন। ভোটটা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কত বেড়েছে, ভোটের জন্য আটকে ছিল। এইবার যারা হোটেল ফোটেল ছোটখাটো চালান, তারা এবার তো ভোট দেওয়ার পরে যখন এবার হোটেলের ঝাপটা বন্ধ করতে হবে, তারা তো অনেকেই জয় শ্রীরাম বলতে বলতে ভোটটা দিয়ে এসেছিলেন। ছোট ছোট রেস্টুরেন্ট, ভাত রুটির হোটেল যারা চালান দিয়ে এসেছিলেন। তো এবার যেই ভোটটা মিটে গেল, 1,000 টাকা প্রায় বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডার, কমার্শিয়াল সিলিন্ডারের দাম। তারা কি এবার জয় শ্রীরাম বলছেন? খোঁজ নিয়ে দেখুন, বলছেন না। তো সেটা তো আর ভোটার বাক্সে পোলিং ইভিএম এ রিফ্লেক্ট করবে না। সেই সময় তারা তো জয় শ্রীরাম বলে ভোটটা দিয়ে এসেছিলেন। তো এটাই বাস্তব। তো এক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন যে সরকারি চাকরিতে কোনো নিয়োগ হবে না, যতটুকু হবে প্রয়োজনে চুক্তিভিত্তিক। পুলিশে নিয়োগ চলতে পারে কিছু চুক্তিভিত্তিক, বেশিরভাগটাই চুক্তিভিত্তিক, আর কিছু ক্ষেত্রে হয়তো স্থায়ী পদে পুলিশের নিয়োগ হবে। নার্সের নিয়োগ কিছু হতে পারে, কারণ সামনে প্যান্ডেমিক আসছে। বিল গেটস বলেছেন বহু ভ্যাকসিন গোঁজা হবে। হ্যাঁ, ভ্যাকসিন গোঁজাটা এবার মারাত্মক ভাবে ভয়ঙ্কর আকার নেবে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি কিভাবে জোর করে ভ্যাকসিন গোঁজা হয়েছে, সেসব কিছু কিছু ভাইরাল হয়েছে। আমাদের রাজ্যেও, মাননীয় রাজ্যেও ভ্যাকসিন জোর করা হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশ বা গোবল হয়ে যেভাবে মাঠে তাড়া করে গিয়ে ভ্যাকসিন গুঁজে দিয়েছে, সেই দৃশ্য ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। এই রাজ্যে অন্তত তেমন কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। আসবো সেসব ব্যাপারে। আমাদের লড়াইটা কতটা টাফ হলো সে বিষয়ে আমরা আসবো। তাহলে সরকারি চাকরি, ওই নার্সিং এর ক্ষেত্রে কিছু নিয়োগ হবে, বেশিরভাগই চুক্তিভিত্তিক নিয়োগ হবে, আর পুলিশের ক্ষেত্রে কিছু নিয়োগ হবে। আর বাকি পরীক্ষাগুলো চলতে থাকবে, এবং মাননীয়া যে পলিসি নিয়েছিলেন, পরীক্ষা চলতে থাকবে, নিয়োগ হবে না, পরীক্ষা চলতে থাকবে, নিয়োগ হবে না। এবার বিরোধী নেত্রী হিসেবে মাননীয়া কি ভূমিকা নেবেন ওটা তো পরে আসছি। বিরোধী নেত্রী হিসেবে মাননীয়াকে কি কাজে লাগাতে পারে জায়নির শক্তি, সেই ছকটাও তো ওরা কষে রেখেছে। এবার এই যে ভোটে হেরে যাবেন, এই জায়গাটা মাননীয়া আগে থেকেই নিশ্চয়ই জানতেন। এগুলো তো ঠিক হয়ে থাকে না। তাই এইবার বিরোধী নেত্রী হিসেবে তিনি যদি আগের মতো জায়গাটা চালিয়ে যান, জানেন তো উনি মানে জয়ী, মানে সরকারি নেত্রী চাইতে বিরোধী নেত্রী হিসেবে অনেক বেশি তার সাফল্য আমরা তো দেখেছি। তো সেইটা হলে তো দারুণ ব্যাপার হবে, জমে ক্ষীর হবে। চাকরি বাকরি করবেন, কিভাবে করবেন? হ্যাঁ, বন্ধের পর বন্ধ। যদি ওনাকে আগের ফর্মে ফিরতে দেওয়া হয়, সেটা কি ফিরতে দেওয়া হবে? আসবো আলোচনা। তাহলে সরকারি চাকরির আশায় যারা ভোট দিয়েছেন, তাদের জন্য বর্তমান কল অপেক্ষা করছে। কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডারে সরকারি চাকরি উল্টে ছাঁটাই হবে, নতুন নিয়োগ হবে না, চুক্তিভিত্তিক ছাড়া। তাই তাদের জন্য তারা মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। গেল। এবারে আসছি টেট বাধ্যতামূলক। সেটা কি আটকে যাবে? একদমই নয়। অনেক শিক্ষক এই আশায় ভোট দিয়েছেন যে সরকার বদলে গেলে, কেন্দ্রে এবং রাজ্যে যদি ডবল ইঞ্জিন সরকার হয়, তাহলে ওই যে সেপ্টেম্বর মাসে, সম্ভবত 1 সেপ্টেম্বর, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কি ওই প্রাইমারি এবং আপার প্রাইমারি মানে 8 পর্যন্ত এরকম একটা রায়, পরে ওটা অ্যাম্বিটটা বাড়বে, আমি আগেই বলেছি, যে সবাইকেই টেট দিয়ে আসতে হবে। তাদের সময় টেট না থাকলেও চাকুরি শর্ত হিসেবে তাদের সময় টেট ছিল না, অনেকেই আছেন আগেকার যারা নিযুক্ত হয়েছেন, তাদেরকেও টেট কোয়ালিফাই করতে হবে। তো এই যে গোটা রাজ্যে এরকম
যাদের 5 বছর চাকরি রয়েছে, মানে 2030-এর মধ্যে রিটায়ার করে যাবেন, তাদের ব্যাপারটা আলাদা, তাদের দিতে হবে না, ওই যে এজেন্ডা 2030। বাকিদের সবাইকে দিতে হবে। মানে দিলে কি হবে বুঝতেই পারছেন, অর্থাৎ বাদ পড়ে যাবে। প্রায় 33 লক্ষ শিক্ষক নাকি সমস্ত দেশে এই অ্যাম্বিটের মধ্যে পড়ে গেছেন, টেট বাধ্যতামূলক। তো সেটা কি আটকে যাবে? একদমই আটকাবে না, ওটা জাতীয় শিক্ষানীতির মধ্যে আছে। শুধু ওই ইউনিফর্ম সিভিল কোড, ওই যে বলে মোল্লারা নাকি 4টে করে বিয়ে করে, এইসব দেখিয়ে মগজ ধোলাই করেছে। তো গিয়ে দেখুন তো মুসলিম মহল্লায় আমি ঘুরে দেখেছি কটা মুসলমান মানে 4টে 5টা করে বিয়ে করছে। হ্যাঁ, তো যাই হোক, তো ওইটা দিয়ে মগজ ধোলাই করেছে। তাহলে কি হবে? ইউনিফর্ম সিভিল কোড, আহারে, অভিন্ন দেওয়ালে বেদে। আর অভিন্ন আচি হবে চাকরি বাকরি ছাঁটাইয়ের ক্ষেত্রেও অভিন্ন, নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারেও অভিন্ন, পুলিশের, হ্যাঁ আসছি, পুলিশের ভূমিকাটা কি দাঁড়াবে দেখবেন, এগুলো সব অভিন্ন হবে। ওইটা কেন মাথায় রাখছেন না? ছাঁটাইয়ের সময় এই যে 2016-র ব্যাচে হিন্দু মুসলমান নির্বিশেষে ছাঁটাই হয়েছে, তখন কি আলাদা করে হিন্দু মুসলমান করা হয়েছিল? মোটেই করা হয়নি। তাহলে ওই ধর্মের জুজু দেখিয়ে উভয় পক্ষকেই ওইদিকে মাননীয়াকে কাজে লাগানো হয়েছে, শকুনি, আমি আগের ভিডিওতেই বলেছি, দিয়ে হিন্দুত্ব জাগিয়ে দেওয়া হয়েছে। ভাবুন দেখি, মুসলমান না থাকলে কি বিজেপি থাকতো? হিন্দুত্ব থাকতো। এই হিন্দুত্বটা তো প্রতিক্রিয়াশীল হিন্দুত্ব, যেটা আগে তার অস্তিত্বই ছিল না। এবং এই হিন্দুত্ব নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস সতর্ক করে দিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মঞ্চ ভাঙচুর করার হুমকি পর্যন্ত দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র, তাই তো? তাহলে হিন্দুত্ব কোথায় থাকতো যদি মুসলমানই না থাকতো? তাই মুসলমানের অস্তিত্বকে কাজে লাগানো হয়েছে। ওদিকে ইসলাম খাতরেমে হয়ে একটা দলকে বলেছে বলে তাদেরকে প্রমোট করা হয়েছে, হুজুর মৌলবী মৌলানা প্রমোট করে ভাতা টাতা, ইমাম ভাতা, তামাম ভাতা দিয়ে ক্ষেত্র তৈরি করেছেন মাননীয়া। আর ঠিক মাননীয়াকে কাজে লাগিয়েই কিন্তু, মাননীয়া না এলে কিন্তু পশ্চিমবঙ্গে এইরকম একটা প্রতিক্রিয়াশীল হিন্দুত্বই যাই বলুন, এটা ওই এই উত্থানই হতো না। উত্থান হতো কি? হতো না। তো ওনাকে কাজে লাগানো হয়েছে, তো সেটা বুঝুন। ওনাকে কাজে লাগিয়ে ওনার কাজটা শেষ হয়ে গেছে। এবার ওনার বদলে এই যে উনি ক্ষেত্র তৈরি করে গেলেন, তোল্লা মেরে, মাথায় হিজাব টিজাব পরে টোরে তোল্লা টোল্লা মেরে দিয়ে যে ক্ষেত্র তৈরি করে গেলেন, এবার সেই ক্ষেতে ফসল ফলাবে কে? বিজেপি? না না না, জায়নের শক্তি। বিজেপি তো তাদের একটা দালাল মাত্র। আর সাধারণ লোকজন নিজের লেভেলের তৃণমূল থেকে এবার বিজেপিতে যোগ দেবে। আগে সিপিএম ছিল, তৃণমূল হয়েছিল, আবার সমস্যা কোথায়? এটাই তো চলতে থাকবে। কিন্তু তেমন কেউ কি গুছিয়ে দিতে পারবে? লোয়ার লেভেলে কেউ পারে? মারই খায় শুধু, তারা শুধু মোহরাই হয়, মোড়েই হয়। মিডল লেভেলে অনেকে পারে, অবশ্য অনেকে বলবো না, কেউ কেউ পারে, করে কমে নেয়। আর টপ লেভেলে তো তারা তো জায়নির শক্তি, সরাসরি দালাল, তাদের সঙ্গে সরাসরি কথা হয়, কর্পোরেটের সঙ্গে তাদের সরাসরি কথা হয়, তারা ইলেকটোরাল বন্ড দেয়, তাই তো? তাহলে এই পরিস্থিতিতে নিশ্চিত থাকুন যে সরকারি চাকরির ক্ষেত্রটা থাকলো না, ওটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে পুরোপুরি চলে যাবে, যারা এই আশায় ভোট দিয়েছিলেন। এবারে আসছি বাকি ক্ষেত্রগুলো, যারা বিভিন্ন আশায় ভোট দিয়েছেন। হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে অবশ্যই হয়েছে, কোনো সন্দেহ নেই। হিন্দুরা কি পাবে? মানে এটা তো হিন্দু হিন্দু বলে বলা হচ্ছে, তো হিন্দু হিন্দু হিন্দু, তারা কি পাবে? হিন্দু বলে কি তারা এই রাজ্যে এবার বিশেষ ফেসিলিটি পাবে? গ্যাসের উপরে ভর্তুকি পাবে?
বন্দে ভারতে হিন্দু বলে ফ্রিতে চড়তে পারবে না? কিচ্ছু পাবে না, লিখে নিন। তাহলে কি পাবে? ওই যে একটা গান আছে না, ওই যে ছোটবেলায় খুব শুনতাম, হাওয়া হাওয়া এ হাওয়া, হাওয়া খাবেন তারা। হয় হিন্দুত্ব, হয় হাওয়া। আগে থেকে খুব ভালো হয়েছে জানেন তো, এটা আমি বারবার করে চাইছিলাম, আমি ভেবেছিলাম একটু দেরি হবে, কিন্তু না, ভালোই হলো। মানে এই দলটার স্বাদও বাঙালিদের পাওয়ার কথা ছিল, মানে আমাদের এই দলটা একটা আক্ষেপ থেকে যেত অনেকের, যে কেমন হবে স্বাদটা। অন্য রাজ্যের মানুষজন পেয়েছেন। ওই যে উত্তরপ্রদেশের কাশিতে কত কত মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের বিগ্রহ ডাস্টবিনে পড়ে আছে, সেই সব ছবিও আমরা দেখেছি। বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। তো তারা তো, সাধারণ লোকজন সেটা জানে না। তারা জানে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করব, রাম রাজ্য বলাই হচ্ছে। রাম রাজ্য মানে কি? ন্যায়ের রাজ্য। রাম রাজ্যে কি দারিদ্র ছিল? ছিল না। রাম তো মহান রাজা ছিলেন। তাহলে আমরা কি ধরে নেব রাম রাজ্যে দারিদ্র থাকবে না, বেকারত্ব থাকবে না? হুম, রবি ঠাকুরের মতো কি আমরা গেয়ে উঠতে পারবো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে? পারবো কি? অনেকেই ভাবছেন পারবো, বিশেষ করে হিন্দুরা ভাবছেন যে এবার আমরা সবাই রামের অংশ হয়ে গেলাম। না, বাস্তবে তেমনটা ঘটবে না। এই রাম মানবতার রাম নয়। এই রাম বহুজন হিতায় ও বহুজন সুখায়চন রাম নয়। এই রাম পলিটিক্যাল রাম, রাজনৈতিক মুদ্রার রাম। রাম তাকে কাজে লাগানো হয়েছে। এটা নেশা, অ্যাডিকশন করা, ব্রেন ওয়াশ করে তৈরি করা হয়েছে। ওই ইংরেজি রাম আছে, RUM, রাম, ব্যাপারটা ওই রকমই, আর কিছুই নয়। তাহলে মুসলমান সম্প্রদায়ের সর্বনাশ করোনা ভ্যাকসিন গুঁজে দিয়ে মাননীয়া যা করার করেছেন। আর কেন্দ্রের মোদীবাবু, উনি তো আমাদের হিন্দুদেরও গুঁজে দিয়েছেন। মাননীয় ক্ষমতায় না থাকলে মুসলমান সম্প্রদায় এতটা সংখ্যক করোনা ভ্যাকসিন নিত বলে আমার মনে হয় না। তবে এইবার আগে থেকে তারা বেঁচে গেল। আসছি পজিটিভ কাজের জন্য কি কি পজিটিভ ঘটবে এবার, সেগুলো আসবো। আগে এই ব্যাপারটা সেরে নিই। বেশ, এটা গেল সরকারি কর্মচারীদের বিভিন্ন দিক, বা এই যে ধর্ম মন্দির টন্দির আলাদা করে দারুণ কিছু কিছু মন্দিরকে টুরিস্ট স্পট হিসেবে মাননীয়াও দেখবেন। ওই যে দীঘাতে মন্দির, মানে সেগুলো হবে, অবশ্যই হবে। কিন্তু বহু মন্দির আপনাদের চোখের সামনেই ভাঙা পড়বে উন্নয়নের জন্য, দেখতে থাকবেন। আর রেলের যারা এখন হকারি টকারি করছেন, এখনো টিকে টিকে ছিলেন, রেল লাইনের ধারে এখনো বসবাস করছেন, ঝোপড়িপট্টিতে বা বস্তিতে, তৈরি থাকুন, সব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ রেলে হকারি পুরো বন্ধ হয়ে যাবে। প্ল্যাটফর্ম থেকে এবং প্ল্যাটফর্মের আশপাশ থেকে সমস্ত হকার, ইউজলেস ইটার্স, তাদেরকে উচ্ছেদ করা হবে। বেশি দেরি নেই আর, এই তো 2-1 মাসের মধ্যেই দেখতে পাবেন। এবং মহানগরের বুকে যত ঝোপড়পট্টি এখনো টিকে আছে, বেশ কিছুতে আগুন লাগানো হয়েছে উচ্ছেদ করার জন্য। এগুলো আগুন লাগানো হয়, আপনারা জানেন। আগামী কয়েক মাসে, এই বছরের মধ্যেই বাকিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলবে এবং চিরকালের মতো সেসব বস্তি উঠে যাবে এবং এইসব প্রাইম ল্যান্ড গুলো কর্পোরেটের হাতে চলে যাবে। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। তাহলে ইউজলেস ইটার্স এর জন্য এবং ছোট ছোট দোকান যারা এখনো কয়লা টয়লা ব্যবহার করছেন, এখনো টিকে আছেন স্বনিযুক্তি, সেগুলোকে বল প্রয়োগের মাধ্যমে তুলে দেওয়া হবে, কারণ পরিবেশ দূষণ করছে তারা। আর একটা কথা বলে দিই আপনাদের, ওই যে গুন্ডাদের মোকাবিলা করে নাকি, ওরা কি একজন বিজেপির নেতা বললেন যে গুন্ডা মোকাবিলা করবো আমরা, গুন্ডা টুন্ডা যাই হোক, সিন্ডিকেট অবশ্যই দিদিমণির আন্ডারে। তো দিদিমণি তো বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সব রাজনৈতিক দলেরই গুন্ডা আছে,
কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, যে সবচেয়ে বড় গুন্ডাকে বলুন তো পুলিশ, বর্দিধারী। সুপ্রিম কোর্টই একবার এরকম পর্যবেক্ষণ রেখেছিল, পুলিশ সবচেয়ে বড় গুন্ডা যদি তাকে সেভাবে ব্যবহার করা হয়, ছাড় দেওয়া হয়। মাননীয়ার রাজত্বে আমরা দেখেছিলাম যে পুলিশের হাতে বন্দুক দিতেন না, মানে বন্দুক গুলি টুলি। সাম্প্রতিককালে দেখবেন মাননীয়ার শাসনে বহু দুর্নীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, ঘুষ গাছ থেকে শুরু করে ছাঁটাই, ওগুলো তো আরো বাড়বে আগামীতে, ছাঁটাই চলতে থাকবে, শিক্ষক ছাঁটাই চলতে থাকবে, মিলিয়ে নেবেন আমার কথা। কিন্তু পুলিশের গুলিতে মারা, সিপিএম এর আমলে যেমন মারা গেছে অনেক, সেগুলো তো জানেন, সবই জায়নের সূত্রের লীলা খেলা, কাকে দিয়ে কোন দলকে দিয়ে কিভাবে কতটা কাজ করানো যাবে, ম্যাক্রো লেভেলে অবশ্যই। কিন্তু এখানে দেখবেন পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের গুলিতে মাননীয় রাজত্বকালে শেষ কবে মারা গেছে কেউ আমার মনে পড়ছে না, কিন্তু উত্তরপ্রদেশে দেখবেন বা এই বিজেপি রাজ্যগুলোতে দেখবেন, সেখানে পুলিশ গুন্ডার চাইতে কোনো অংশে কম নয়। যেটা এখন দরকার, টোটাল কন্ট্রোলের সময় পুলিশের হাতে বন্দুকটা তুলে দিতে হবে, পরিষ্কার গল্প। কারণ আগামীতে যেসব বিক্ষোভ হবে, যে কোনো জনগণের ওপর যেরকম আইন কানুন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ভ্যাকসিনেশন, হেলথ বিল 2017 পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আগামীতে, যেগুলো আটকে ছিল। এবং মাননীয় পেনশন টেনশন চালু রেখেছিলেন, রাখার কথা বলেছিলেন, জানেন নিশ্চয়ই, অন্য রাজ্যে নেই, সেগুলো উঠে যাবে, থাকবে না। এবং পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হবে আগামীতে, যেটা নিউ ওয়ার্ল্ড অর্ডারে অত্যন্ত জরুরি। অর্থাৎ পুলিশের হাতে বন্দুক তুলে দেওয়া হবে, যেটা মাননীয়া বলেছিলেন বন্দুকের ব্যবহারটাকে মিনিমাইজ করতে, বা করেননি, আমরা তো মনে পড়ছে না, হলে বলবেন যে মাননীয়া রাজত্বে লাস্ট কবে পুলিশের গুলিতে কেউ মারা গেছে। কিন্তু আসামে, ইউপিতে এরকম ঘটনা আচ্ছার ঘটে। তাদের কি বলে বলুন তো, এনকাউন্টার স্পেশালিস্ট আগে, হ্যাঁ। এবং জনগণকে এমন ভাবে মগজ ধোলাই করা হয়, এনকাউন্টার স্পেশালিস্টরা মানে দেশের আবর্জনা আগাছা মানুষকে দুর্মূল করে, সমাজকে কলুষ মুক্ত করে, এমন একটা মানসিকতা তৈরি করা হয়। আমাদের মধ্যে একবারও জাগানো হয় না যে এইসব মানুষগুলো যাদেরকে গুলি করে মারা হচ্ছে তারাও আমাদের দেশেরই মানুষ, এবং তারা ইউজলেস ইটার্স, টপ লেভেলের গুন্ডা। এই যে দাউদ ইব্রাহিম বলুন, যাই বলুন, পুলিশের গুলিতে মরে না। টপ লেভেলের গুন্ডাদের সঙ্গে টপ লেভেলের রাজনৈতিক লোকদের ওঠা বসা হয়, খাওয়া দাওয়া হয়, পার্টি হয়, সেটাও আমরা জানি। কিন্তু কারা মরে পুলিশের গুলিতে? খোঁচর গুলো মরে, মানে যাদেরকে ব্যবহার করা হয়, ইউজ করে ছুঁড়ে ফেলা হয়, বা যারা রাজনৈতিক দলের কাছে লায়াবিলিটি হয়ে যায়, অনেক কিছু জেনে ফেলেছে, বা কোনো গুন্ডাকে দিয়ে কাউকে খুন করা হয়েছে, এবার সে যদি মুখ খোলে তাহলে আবার সে অনেক কিছু বলে দেবে, অতএব তাকেও মেরে দাও আগে। হ্যাঁ, এইসব ঘটে। আমরা কি ভাবি, এনকাউন্টার স্পেশালিস্ট দারুণ দুর্দান্ত গটগট করে হেঁটে গেল, এবং সিনেমাও হয় তাদেরকে নিয়ে, কত মানুষের উপকার করছে। তো রাতারাতি টেরোরিস্ট বানিয়ে দেয়, জানেন তো, এরকম বহু ঘটনা আছে, টেরোরিস্ট বানিয়ে খুন করে দেয় সাধারণ মানুষকে, ইউজলেস ইটার্সকে। আর পুলিশের যদি মনে করে যে কাউকে প্রমাণ ওই ঢুকিয়ে দিয়ে প্ল্যান্ট করে সাজিয়ে কাউকে টেরোরিস্ট বানাবে, 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটও লাগে না, ওদের কয়েক সেকেন্ড লাগে। আর মিডিয়াকে দিয়ে আনতে হবে এই যে এটা পাওয়া গেছে, লস্করি তৈবা পাওয়া গেছে, এই যে এই প্যামফ্লেট পাওয়া, পুলিশের কাছে এরকম বহু থাকে সিজ করা, সেগুলো ধরিয়ে দিল, তাই তো। একজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে দিল, দিয়ে তার হাতে একটা AK-47 ধরিয়ে দিল। কি না, ও প্রথমে গুলি চালানোর চেষ্টা করেছিল, একটা দুটো গুলি ছুঁড়ে তারপর চালিয়ে দিল, এদিক ওদিক ছুঁড়ে দিল, তাই আত্মরক্ষার জন্য আমরা গুলি চালিয়েছি। কি, এনকাউন্টার স্পেশালিস্ট,
তাই এইসব গুন্ডা যখন মরে, দেখবেন ইউপিতেও মারা গেছে বহু গুন্ডা, কি সব বলে ওরা বাহুবলী, আসলে কোনো বাহুবলী মরে না, একদম লোয়ার লেভেলের। যেমন করে রাজনৈতিক হানাহানিতে ছোটখাটো মানুষ, গরিব মানুষ মারা যায়, টপ লেভেলের কেউ মরে না, তেমন করেও গুন্ডাদের ক্ষেত্রেও টপ লেভেলের গুন্ডাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের ভালো রকম আঁতাত থাকে। ছোটখাটো লায়াবিলিটি হয়ে গেলে তাদেরকে মেরে এনকাউন্টার স্পেশালিস্টদের প্রমোট করা হয়। এটা তো একটুখানি ভাবলেই বুঝতে পারবেন। তাহলে এইবার নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েমের সময় 2030 টার্গেট, মার্জনা করবেন, এজেন্ডা 2030, পুলিশ তো লাগবেই ওদের। এবার পুলিশের নিশানায় কারা থাকবে একটু ভাবুন। কোন প্রভাবশালী লোকজন, মানে সত্যিকারের না, ইউজলেস ইটার্সরাই থাকবে। তাদেরকে টেরোরিস্ট বানানো হবে, বানিয়ে দেওয়া হবে, বা বিভিন্ন রকম বানিয়ে দেওয়া হবে, বা কেউ কেউ সত্যি সত্যি অপরাধের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু তারা চুনোপুটি। রাঘব বোয়ালদের উপরে কখনোই কোনো হামলা হয় না। পুলিশ তাদেরকে ফোন করে বলে, স্যার একটা ইন্টারভিউ দেবেন, মানে একটু জিজ্ঞাসাবাদ করবো আর কি, সিবিআই থেকে বলছিলাম। এটা বাস্তব। তাহলে সাধারণ মানুষের উপরে পুলিশি নির্যাতন আগামীতে বেড়ে যাবে, ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে বলে আমার মনে হয়। আর কি হবে? আরো অনেক কিছু হবে, সেগুলো বলেছি আমি। নিউ ওয়ার্ল্ড অর্ডার এজেন্ডা যা যা হবে সবই মাননীয় যা যা করছিলেন সবই হবে, সবই। সেটা ল্যাব মিট প্রমোশন, হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়া ইতিমধ্যেই দেখতে পাবেন, এগুলো তো চলতেই থাকবে। ভ্যাকসিনেশন প্রোগ্রাম, স্বাস্থ্যবিধি, দুয়ারের চিকিৎসা, এগুলো সবই হবে। এবং হ্যাঁ, ভাতা কিন্তু বন্ধ হবে না, মিলিয়ে নেবেন, ভাতা কিন্তু চলবে। যারা ভাবছেন মাননীয় হেরে গেলে ভাতা পাবো কিনা, লক্ষ্মীর ভান্ডার পাবো কিনা, তারা নিশ্চিন্ত থাকুন। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অন্নপূর্ণা পাবেন, 3000 না পান, পাবেন। তবে আবার নতুন করে আপনাদেরকে ওই আপডেট করতে হবে, মানে নতুন করে ওই তথ্য দিতে হবে, কারণ ওগুলো আবার খোল নলচে বদলে ওরা আবার নতুন করে ডেটা ফেটা কালেক্ট করতে পারে। মানে মাননীয় যে যাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন তাদের সবাইকে এই অন্নপূর্ণা ধরিয়ে দেবেন, ব্যাপারটা এমন নয়। সেখানেও একটা রাজনীতি হবে, সেখানেও একটা খেলা হবে, সেখানেও আবার একটু পাইয়ে দেওয়ার ব্যাপার ট্যাপার থাকবে, সময় লাগবে, কিন্তু পাবেন। কারণ ভাতা ছাড়া নিউ ওয়ার্ল্ড অর্ডার চলবে না, চাকরি বাকরি তো ওরা দেবে না। তাই যুব সাথী বলুন, লক্ষ্মীর ভান্ডারে বলুন, ভাতাগুলো কিন্তু নাম বদলাতে পারে, বড়জ নাম বদলাতে পারে, কিন্তু ভাতাটা চলতে থাকবে, বন্ধ হবে না, এটা নিশ্চিন্ত থাকতে পারেন। বন্ধ হতে পারে কি, ওই যে বললাম সরকারি চাকরি, এবং আগামীতে মাইনে টাইনেও বন্ধ হয়ে যেতে পারে, ইরেগুলার হয়ে যেতে পারে। যারা সরকারি চাকরির ক্ষেত্রে বলছি আর ইরেগুলার হয়ে যেতে পারে। আর ছাঁটাইয়ের তো ব্যাপার আছেই, কারণ ভোটের ব্যাপার মিটে গেল, এরপরে ব্লক চেইন ভোটিং হবে। আর এক দেশ এক ভোট, এত এত কর্মচারী লাগবে না। সরকারি কর্মচারীদের শুধুমাত্র তো সরকারি দপ্তরের কাজ কানানো বা স্কুলে পড়ানোর জন্য নিয়োগ হতো না, ভোটের কারণেও নিয়োগ হতো। ভোটে প্রচুর কর্মচারী লাগে, তো সেই প্রয়োজনটা ওদের ফুরিয়ে গেল, আর ওদের ভোটের জন্য এত কর্মচারী লাগবেও না, তাই ওরা অনায়াসে ছাঁটাই করতে পারবে। এবারে আসছি, কারণ আরো অনেক কিছু বলার আছে, কিন্তু দরকার নেই, মূল বিষয়টা লাইভ বড় হয়ে যাবে। মূল আরো একটা পার্টে এবার আসছি, সেটা হলো ভ্যাকসিনেশন, যেটা আমাদের সহযোদ্ধা বা নিয়মিত পাঠকের জন্য খুব জরুরি। বন্ধ হবে না, একদমই বন্ধ হবে না। ডেঙ্গু ভ্যাকসিন যেমন আসার কথা আসবে, এইচপিভি ভ্যাকসিন তো আজমিরে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় চালু করেছিলেন, সেটা আগে দেওয়া হবে বলে আমার বিশ্বাস। তো চাপ বাড়বে। এখন যদি প্রশ্ন করেন চাপটা কেমন হবে, ক্যাডার ভিত্তিক পার্টি, জানেন নিশ্চয়,
ক্যাডার ভিত্তিক পার্টির চাপ কতটা হতে পারে সেটা সিপিএম আমলে আপনারা দেখেছেন। তাই এক্ষেত্রে ভ্যাকসিন মানে বিগ ফার্মা যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলকে কাজে লাগাতে পারবে, যতটা এফেক্টিভলি কাজে লাগাতে পারবে, অন্য দলকে কিন্তু পারবে না, কারণ এরা অনেক বেশি ডিসিপ্লিন সংঘবদ্ধ ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। তাই ডকুমেন্ট দেখিয়েই শুধুমাত্র নিস্তার পেয়ে যাবেন, আর ডকুমেন্ট আর কতদিন দেখাবেন? হেলথ বিল আইনে পরিণত হলে তো কোনো গল্পই নেই, শেষ, ওটা তো আছে এখনো রেডি। তাই চাপ কিন্তু বাড়বে। তাই আবার বলবো, ঐক্যবদ্ধ হন যারা নিতে চাইবেন না ভ্যাকসিন। লাইনে তো রয়েছে, এইচপিভি ভ্যাকসিন লাইনে রয়েছে, ডেঙ্গু ভ্যাকসিন লাইনে রয়েছে, ম্যালেরিয়া ভ্যাকসিন রয়েছে এবং ক্যান্সার ভ্যাকসিন। ভ্যাকসিনের শেষ নেই, বহু এখন শুধু ভ্যাকসিনই আসবে। ফ্লু ভ্যাকসিন, এগুলো সব আসবে, সব দিতে নেওয়ানো হবে আমাদেরকে দিয়ে। এবং সেই লক্ষ্যে একদিকে তো এই একটা চাপ বাড়বে আগামীতে আমাদের মতো মানুষ যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চাই। প্রহসন এটাই, যন্ত্রণা এটাই যে হিন্দুত্ববাদী হিন্দু আয়ুর্বেদ পঞ্চম বেদ, সেই আয়ুর্বেদের কথা বলবে না মহাব্যাপক। আয়ুর্বেদে ভ্যাকসিন নেই, আয়ুর্বেদে কি আছে? হোলিস্টিক চিকিৎসার কথা বলা আছে। সেগুলোর ধারের পাশে কিন্তু এই ক্যাডাররা যাবে না। তাদেরকে বিভিন্ন কোম্পানি টার্গেট দেবে এবং রাজনৈতিক দলের মাধ্যমে টার্গেট দেবে যে এই এলাকায় এত ভ্যাকসিনেশন করাতেই হবে। এবং সেক্ষেত্রে যেমন আগের দলের ক্ষেত্রেও যেমন তারা বেনিফিট পেয়েছিল ফার্মা লবির কাছ থেকে, সরাসরি পয়সা করি অনুগ্রহ পেয়েছিল, এবং এক্ষেত্রে সেটা আরো বাড়ানো হবে। কারণ বিল গেটস মহাশয় আপনার বলেছি তো, আগামী 20 বছরে 200 বিলিয়ন মানে প্রতি বছর 10 বিলিয়ন করে ভ্যাকসিনে ইনভেস্ট করবেন, স্বাস্থ্যে ইনভেস্ট করবেন বলে জানিয়েছেন। তাহলে কতটা চাপ এবং এই ফান্ডিংটা কোন কোন স্তরে হতে পারে অনুমান করছেন আশা করি। তাই চাপ আরো বাড়বে, এই মানসিক প্রস্তুতি রাখতে হবে। আর কি, স্বাস্থ্য বিল 2017, এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, দেখবেন, দেখেছেন অনেক, সেদিনও বলেছি। সেখানে কিন্তু চাইল্ডহুড ইমিউনাইজেশনকে ম্যান্ডেটরি মানে কম্পালসারি করার প্রস্তাব আছে, যেটা এখনো নয়। আর্টিকেল 21 অনুসারে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়, কিন্তু এই বিলটা আইনে পরিণত হলে, যেটা এখন সম্ভাবনা আছে, কারণ কেন্দ্রে রাজ্যে একই সরকার এবং ক্যাডার ভিত্তিক সরকার, চাপ দেওয়া যাবে, ভয় দেখানো যাবে, সঙ্গে তো পুলিশ আছেই। তো এর মাধ্যমে কিন্তু এই সুযোগে আমার যেটা মনে হয় আশঙ্কা হচ্ছে, না হলেই সবচেয়ে খুশি হব, যে 2017-তে যে বিলটা হয়ে পড়ে আছে, করোনার 2 বছর আগে, ভাবুন, করোনার 2 বছর আগে থেকেই ওরা বিল বানিয়ে রেখে দিয়েছে। জানতো, টপ লেভেল তো জানতোই যে আসছে করোনা, এবং সেখানে প্যান্ডেমিক পোটেনশিয়াল কি কি রোগ আছে হতে পারে সেসব আগে থেকেই কিন্তু লিস্টেড আছে। তো সেইটা যদি আইনে পরিণত করা হয় তাহলে তো সোনায় সোহাগা। তখন আরটিআইও থেকেও যে আমরা এখন আরটিআই করে অন্তত বলা হয় যে ভ্যাকসিনটা রেকমেন্ডেশন করা হয়, বাধ্যতামূলক নয়, নট ভলান্টারি, নট ম্যান্ডেটরি, সেটুকুও আর পাবেন না। তখন কি করবেন? তাহলে লড়াইটা এক্ষেত্রেও কঠিন হলো, কোনো সন্দেহ নেই। তাই তো, তাই মানসিক প্রস্তুতি রাখুন, সব আগের মতো হয়ে যাবে এই চিন্তা ভাবনা থেকে দূরে হটুন, দূরে যান। আর একটা কথা বলি, আজকেই পোস্ট করেছি, ধার দেনা করে সন্তানকে উচ্চ ডিগ্রি দেওয়াবেন না। হাই স্কুলে, বরণ দারুণ স্কুলে, নামি দামি স্কুলে পড়াবেন না ধার দেনা করে, শেষে আত্মহত্যা করতে না হয়। বরং হাতের কাজ, স্কিল ভিত্তিক কোনো কিছুতে, সেটা হোয়াইট কলার স্কিল হোক বা ম্যানুয়াল লেবার হোক, যেটাই হোক না কেন, যেটা স্কিল, সময়োপযোগী স্কিল, যেটা নিয়ে করে কমে খেতে পারবে, তেমন কোনো স্কিল অর্জনে
অনুপ্রাণিত করুন, তার জন্য অর্থ ব্যয় করুন, ডিগ্রির পেছনে করবেন না। আজকেই আমি একটা খবর শেয়ার করেছি, এটা বহু এরকম ঘটনা বাড়ছে যে আমেরিকার কোনো এক বিশ্ববিদ্যালয় থেকে ধার দেনা করে, বাবা হচ্ছেন সাধারণ মিস্ত্রি, সিকিউরিটি গার্ড, ধার দেনা করে সন্তানকে আমেরিকায় পাঠিয়েছিলেন, দক্ষিণ ভারতের কোন একটি যুবক সম্ভবত। তো তিনি ধার দেনার টাকায় ডিগ্রি সম্পন্ন করে ভারতে ফিরে এসেছেন, তারপরে কোনো চাকরি বাকরি পাননি। যাই বুঝতেই পাচ্ছেন কি অবস্থা চাকরি বাকরির, কর্পোরেটে উল্টে ছাঁটাই হচ্ছে। তারপরে কি হয়েছে, এই চাপ সহ্য করতে না পেরে গ্লানিতে, এই বেকারত্ব, ধার দেনা, আত্মহত্যা করেছে। এরকম যেন পরিস্থিতি না হয়। হোয়াইট কলার ডিগ্রি, হোয়াইট কলার জবের দিকে আপনার সন্তানকে আপনি পরিচালিত করলে পরে তারা কিন্তু মানিয়ে নিতে পারে না। তারা কিন্তু অন্য কাজ যে করবে, ম্যানুয়াল লেবার করবে, বা দুটো জিনিস বিক্রি করবে, বা একটা দোকান করবে, সেই মানসিকতা তাদের থাকে না। তারা সবসময় এসি চেম্বারে বাবু হয়ে বসবো, আর দুদিকে কয়েকটা হটলাইন থাকবে, সুদৃশ্য আসবাব হবে, ইম্পোর্টেড ফার্নিচার হবে, এরকম একটা চেম্বারের স্বপ্ন দেখেন, তাই তো? তো এইরকম জায়গা থেকে যাতে তৈরি না হয়, আগে থেকে মানসিক ভাবে তৈরি করুন, কারণ সর্বনাশ হয়ে যাবে, টাকাও চলে যাবে, আপনার সন্তানের প্রাণটিও জ্বলে যাবে। তাহলে পজিটিভ কি কিছুই ঘটবে না? কাদের জন্য এটা পজিটিভ হলো? মুসলমান সম্প্রদায়ের জন্য পজিটিভ হলো। কিভাবে? এটা তো উল্টে তাদের উপরে এক ধরনের চাপ নেমে আসবে বলে তারা মনে করছেন। কিন্তু ওই যে বলবো, ব্লেসিং ইন ডিসগাইজ। কিরকম? এতদিন মাননীয়াকে দেখে যারা সন্তানকে চোখ বন্ধ করে ভ্যাকসিন দিয়েছেন, মাননীয়াকে নিজের লোক মনে করেছেন, সে কারণেই তো তাকে আনা হয়েছিল। তো আগামীতে যত মানুষ আছেন মুসলমান সম্প্রদায়ের মধ্যে, আমার দৃঢ় বিশ্বাস, হিন্দুদের ব্যাপারটা তো বাদই দিন, মোদি বলেছে, মোদি হ্যায় তো কি মুমকিন হ্যায়, তো ঠিক আছে, তারা নিতে থাকবেন, আরো বেশি করে নিতে থাকবেন, আমরা বাদ দিয়ে। কিন্তু আমার মনে হয় মুসলমান সম্প্রদায়, যেটা এখন জানেন তো পোলারাইজেশন হয়ে গেছে, যদিও সমস্ত রাজনৈতিক দলই জায়নী শক্তির দালাল, কিন্তু যেভাবে প্রচার হয়েছে, হিন্দুত্বের প্রচার করতেই হতো, হিন্দু ভোট কনসলিডেশন করতেই হতো, নইলে তো বিজেপি ক্ষমতায় আসতোই না। পারতো কি? পারতো না। তাই মুসলিমকে অ্যান্টাগনিস্টিক করতেই হয়েছে। তাই আমার যেটা সার্ভে, আমি যেটা বুঝতে পারছি, 100 জনের মধ্যে 90 জন মুসলিমই, 10 জন ব্যতিক্রম হতে পারেন, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে। তারা হয় তৃণমূলকে ভোট দিয়েছেন, বা ভোট দিতে পারেননি, এই যে এসআইআর এ বাদ গেছেন, অথবা ওই যে হুমায়ুন যিনি নতুন দল গঠন করেছেন তাকে ভোট দিয়েছেন, বা কেউ কেউ কংগ্রেসকে ভোট দিয়েছেন, কেউ কেউ সিপিএম কে ভোট দিয়েছেন, সংখ্যা কম। কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন এমন মুসলিম আমি বলবো কম, অনেক কম, অত্যন্ত কম, বা সবচেয়ে কম। তো তারা এবার যখন ভ্যাকসিন কর্মসূচি করা হবে, মাননীয়ার পাঠানো আশা কর্মীকে তারা যতটা বিশ্বাস করে ভ্যাকসিন নিয়েছেন, এতদিন বাচ্চাদের দিয়েছেন, এবারে কিন্তু সেটা হবে না। অর্থাৎ সব দিকে তো পজিটিভ হয় না। না, একদিকে আপনি হিন্দু ভোট কনসলিডেট করার জন্য অ্যান্টাগনিস্টিক বানাবেন মুসলমানকে, আবার মুসলমানরা সুরসুর করে ভ্যাকসিন নিয়ে নেবে, এমনটা হয় না। অর্থাৎ গেরুয়া দলকে তারা এবার সন্দেহের চোখেই দেখবে, আর তার প্রতিটি কার্যকলাপকেই সন্দেহের চোখে দেখবে। এটা পজিটিভ দিক। এই কারণে নয় যে মুসলমানরা নিউ ওয়ার্ল্ড অর্ডার বুঝে গেছে, দাজ্জাল বুঝে গেছে, না, এই কারণে নয়। তাদের মধ্যে অ্যান্টাগনিজম চলে এসছে, তৈরি করা হয়েছে। হিন্দু ভোট কনসলিডেট করবার জন্য অ্যান্টাগনিজম তৈরি করা হয়েছে, আর সেই অ্যান্টাগনিজমের একটা পজিটিভ দিক আছে, যে তারা আর শুধুমাত্র বড়দের ভ্যাকসিন শুধু নয়, বাচ্চাদের ভ্যাকসিনও তারা দিতে চাইবে না, যে কারণেই হোক। কারণটা এটা,
ভ্যাকসিনের মধ্যে কি আছে, কি ক্ষতিকারক, এটা জায়বিক শক্তি, দাজ্জালের পরিকল্পনা, এসব দরকার নেই। কেউ কেউ হয়তো বোঝেন, কিন্তু যেহেতু বিজেপির সরকার এই ভ্যাকসিনটা দিচ্ছে, আশা কর্মীদের দিয়ে দেওয়াচ্ছে, বিজেপির সরকার যেহেতু, তা আমরা নেব না। এই মানসিকতা সবার না হলেও একটা বড় অংশের মধ্যে কাজ করবে, যেটা ওদের পক্ষে, যারা নেবেন না ভ্যাকসিনটা, তাদের পক্ষে একটা আশীর্বাদের মতো হয়ে যাবে, ব্লেসিং ইন ডিসগাইজ। কেন আশীর্বাদ হবে, কি ব্যাপার, এগুলো আশা করি নতুন করে বলার কিছু নেই। আমার সহযোদ্ধা পাঠকেরা জানেন এই ভ্যাকসিনের গল্পটা বহুদিন ধরে করে আসছি। হ্যাঁ, লকডাউনের আগে থেকে বইপত্র পড়েছেন, ফেসবুকেও পড়েছেন, এখানে সেই আলোচনার জায়গা নেই। তাহলে এটা একটা পজিটিভ দিক। তাই আমার বিশ্বাস এবার আগামীতে আমরা যে মূল লড়াইটা লড়ছি, স্বাস্থ্যের লড়াইটা, অর্থাৎ আমার দেহ, আমি কোন চিকিৎসা নেব, অ্যালোপ্যাথি করব না হোমিওপ্যাথি করব, ভ্যাকসিন নেব কি নেব না, অর্থাৎ ফ্রিডম অফ চয়েস, সেই আন্দোলনটা আরো শক্তিশালী হবে এবং মুসলমান সম্প্রদায়ের মধ্য থেকে অনেককেই আমরা আগামীতে পাশে পাব। কারণটা যাই হোক, এটা একদিক থেকে ভালো হলো, মানে এটা আমাদের লড়াইয়ের পক্ষে একটা পজিটিভ দিক হলো। আর একটা বড় পজিটিভ দিক হলো, যাদের মধ্যে ওই যে দিল্লিকা লাড্ডু না খেলেও একটা পস্তানো হয় না, ওটা বিয়ের ক্ষেত্রে বলা হয়, যদিও যাই হোক, এবার তারা খেয়ে দেখলেন, খেয়ে দেখার পরে তারা স্বাদটা পেয়ে যাবেন, পেতে থাকবেন, আগামী 6 মাসের মধ্যেই স্বাদটা তারা টের পেয়ে যাবেন কেমন স্বাদ। এটা দরকার ছিল, এটা অবশ্যই আমি পজিটিভ হিসেবেই দেখব, দরকার ছিল। কিন্তু তারপরে কি তারা বদলাতে পারবেন? 2031 বিধানসভা ভোট হবে, সেখানেই তো খেলা। নিউ ওয়ার্ল্ড অর্ডারের শেষ পর্যায়ে আমি কি বলেছিলাম? প্রথমে এক দেশ এক ভোট, অর্থাৎ এক দেশ এক দল। কিছু বুঝলেন? এক দেশ এক দল। প্রথমে দেখুন, ঝাড়খণ্ডটা বাদ দিয়ে সবই কিন্তু চলে গেল, বিহারও গেছে, তাই তো? প্রথমে এক দেশ এক দল, তারপরে কোনো দলই নেই, কর্পোরেট বা একটাই দল। চীনে যেমন কি আছে, একটাই দল, কি কমিউনিস্ট পার্টি, একটাই দল, ওখানে ভোট হয়, নির্বাচন হয়, চীনে হয় না, ডিক্টেটরশিপ। তাহলে এই ভারতবর্ষেও ভোট হওয়ার দরকার আছে কি? এক দেশ এক দল, চীনের মতো, যেটা বললাম না, চীনা মডেল ওদের পছন্দ। এবার এই দলটিকেই যদি ওরা রেখে দেয় এবং ভোট ফোট না করায়, আগামীতে কি করবেন আপনি? আটকাতে পারবেন? কে প্রতিবাদ করবে? আঞ্চলিক দলই তো থাকবে না, কারা প্রতিবাদ করবে? পারবেন? পারবেন না। তাহলে এক দেশ এক ভোট, এক দেশ এক দল, ব্যাস হয়ে গেল। আর কোনো দলই নেই, বহু দলের গল্পই নেই, বহুদলীয় যেটাকে পার্লামেন্টারি বলা হয়, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটাই তো আর থাকবে না। এটাই ওদের টার্গেট। টোটাল কন্ট্রোল করতে গেলে এত এত দল থাকলে চলে না, আঞ্চলিক পার্টি থাকলে চলে না, তাহলেই সেখানে তারা মানুষের বিক্ষোভকে তারা কাজে লাগায়, ডিসিপ্লিন থাকে না। কি বুঝলেন? তাই তো, এটা গেল একটা দিক, ভালো দিক। মানে এই যে মুসলমান সম্প্রদায়ের এই দিকটাকে দেখতে গেলে তাদের স্বাস্থ্যটা, অন্তত করোনা ভ্যাকসিন তো গুঁজে নিয়েছেন তারা বেশিরভাগই, মাননীয়াকে দেখেই। অন্তত এইবার বিজেপির কোন নেতা নেত্রীকে দেখে তারা এতটাই মুগ্ধ হয়ে গিয়ে বিশ্বাস করে পরবর্তী ভ্যাকসিনগুলো নিতে থাকবেন, এমনটা আমার মনে হচ্ছে না। তারা বেঁচে গেলেন বেশিরভাগই, শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মুসলমান বাদ দিয়ে অবশ্য। এইবারে শেষ অংশে আসছে, মাননীয়া কি বিরোধী পার্টি হিসেবে কি ভূমিকা নেবেন? জায়নী শক্তি কি তাকে সেই যে আগে সিঙ্গুরে যে ভূমিকা নিয়েছিলেন, নন্দীগ্রামে যে ভূমিকা নিয়েছিলেন, বা অন্যান্য ক্ষেত্রে সামান্য ইস্যু পেলেই উনি তো বড় বড় ভূমিকা নিয়ে বসতেন না, বড় বড় নাটক করতেন, আমরা জানি।
তিনি নজরে ছিলেন। ওই জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর উঠে লাফালাফি, তখন তিনি ছাত্র নেত্রী ছিলেন, ছাত্রী নেত্রী মানে ছাত্র নেতা ছিলেন। তো এই যে তার কার্যকলাপ এবং বিধানসভায় ভাঙচুর তো আমরা জানি, তো বহু ঘটনা উনি ঘটিয়েছিলেন। সেই ঘটনাগুলো কি তিনি যদি আবার ঘটান পশ্চিমবঙ্গে, সিট তো তার শূন্য হলো না, তার তো সমর্থন থাকছে, জনসমর্থন তো থাকছে রে বাবা। বামফ্রন্টের মতো তো শূন্য হয়ে যায়নি, অন্তত তারা 100খানা সিট তো পাবেই। সে আমি এখন লেটেস্টটা জানি না, 100টার উপর তো সিট পাবেই। এই যে একজন বোদ্ধা এসে গেছে, আরে বাবা আমাদের মতো লোককে বোঝা, ঘেষই হন আর ওই যে ঘেষই হন আর ওই যে ভক্ত শক্ত মগজ, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। বুঝতে থাকুন, তারপরে দেখতে থাকুন কি হয় আগামীতে। হ্যাঁ, এরা এই হচ্ছে, বললাম না ভালো হচ্ছে, জনগণকে যে মানে আরন্ধোলায় দিয়ে ভ্যাকসিন দিয়ে গুঁজে শেষ করে দিচ্ছে, আগের থেকে ভালো হচ্ছে। আর মহাকাল তো এটা চায়। কিছু কিছু মানুষ যাদের চেতনা আছে তাদের জন্য খারাপ লাগে, তারাও এর শিকার হচ্ছেন। কিন্তু এইসব ভক্ত আর ঘেষো বলুন যাই বলুন, রাজনৈতিক দলের যারা অন্ধভক্ত তাদের যখন এসব ঘটছে না, ফটাফট চলে যাচ্ছে। একটা সময় খারাপ লাগতো, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। এখন জানেন, মহাকালের দিকে তাকিয়ে বলি হ্যাঁ লীলা তোমার ঠিকই আছে। যখন বেকারত্ব, হতাশা ঝুলে পড়ে, এদিকে জয় শ্রীরাম, ওদিকে জয় বাংলা, তখন কিন্তু আগের মতো আর খারাপ লাগে না। কারণ মগজহীন মানুষের এই ধরনের পরিণতি ইঁদুর আরশোলার মতোই মনে হয় আমার, গিনিপিগের মতোই মনে হয়। ইঁদুর মরলে, রাস্তায় ইঁদুর মরে পড়ে থাকলে আপনার কষ্ট হবে? আমার তো হয় না। হয় কি? ব্যাপারটা ওই রকম। আরশোলা মরে পড়ে আছে রাস্তায়, আপনার কি কষ্ট হবে? হবে না। হ্যাঁ একদম, এই স্বাদটা পাওয়া উচিত, হবে না। তো এরকমই এখন আমার মনে হয়। দেখতে শুনতে মানুষের মতো, আমার মতো দুটো হাত দুটো পা আছে বলে খুব খারাপ লাগতো আগে, এখন আর লাগে না। ভালোও লাগে না, খারাপও লাগে না। অনিবার্য ভেবে শুধু মহাকালকে স্মরণ করে বলি, তোমার লীলা অপার, যা করছো নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। এখন বুঝতে পারছি না হয়তো, কেউ কেউ তো আমরা বুঝেই ফেলেছি। এটা জরুরি ছিল, এটা দরকার ছিল, হোক। তো ক্যারিয়ার নিয়ে আমি পরে একটা আবার ভিডিও রয়েছে, একজন প্রশ্ন করলেন কি করা যায়। এখানে তো ক্যারিয়ার নিয়ে আলোচনা করলে অনেকটা সময় চলে যাবে, আমি এখন করছি না, পরে করব। তাহলে বিরোধী নেত্রী হিসেবে আপনারা একটু কমেন্ট করে জানান দেখি, আগে উনি যেমন ছিলেন তেমন কি দেখতে চান? তাহলে তো বন্ধ হবে। উনি কতগুলো বন্ধ দেখেছিলেন মনে আছে? এখন তো ইস্যুর অভাব নেই, প্রচুর ইস্যু। তাহলে এই অবস্থাতে জায়নির শক্তি কি মাননীয়াকে বিরোধী দলের আগে যেমন সফল বিরোধী নেত্রী হিসেবে তার উত্থান, সেরকম জায়গায় দেখতে চাইবেন? বা আপনারা কি চাইবেন? একটা ভালো ইন্টারেস্টিং জায়গা, তাহলে তো সব অচল হয়ে যাবে। বন্ধ ডাকলে একদিকে কারো কারো যেমন সুবিধে হবে, এই যেমন ধরুন যদি মাননীয় আগের মতো বন্ধ ডাকতে থাকেন তাহলে অনলাইন প্রমোশন আরো ভালো হবে। এলাকায় এলাকায় সর্বত্র বন্ধ না হলেও অনেক জায়গাতে বন্ধ হবে, উনি স্তব্ধ করে দিলেন হয়তো। এতে করে কি হবে, দোকানপাট যদি বন্ধ হয়ে যায়, ওই যে তার সঙ্গে তো কিছু লোক এখনো আছেন এবং তারা অ্যাগ্রেসিভ লোকজন আছেন এখনো, ফান্ডিংও করা হবে। উনি কি একেবারেই সন্ন্যাস নিয়ে নেবেন, রাজনীতি থেকে চলে যাবেন, কালকেই ঘোষণা করবেন আমি বিদায় নিচ্ছি, রাজনীতি থেকে চলে গেলাম? আমার তো তা মনে হচ্ছে না, অন্তত এই মুহূর্তে। তো ওনাকে যদি বিরোধী দলের ভূমিকায় নামানো হয় তাহলে কিন্তু ইচ্ছে করলে জায়নির শক্তি ইন্টারেস্টিং ভাবে তাকে কাজে লাগাতে পারে। নাম্বার ওয়ান, উনি একসময় বহু বন্ধ করেছেন এবং তিনি ক্ষমতায় আসার পরে কথা দিয়েছিলেন যে উনি আর বন্ধ করবেন না।
উনি কথা রেখেছিলেন, উল্টে বন্ধের দিন হাজিরা বাধ্যতামূলক করেছিলেন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, তাই তো? কিন্তু এবার উনি যদি বন্ধ ডাকতে থাকেন, তাতে করে কি হবে? জনগণের রুটি রুজি অনেকেরই সমস্যা, ছোট দোকান এখনো যারা চালাতে পারছেন তাদের সমস্যা হবে, কিন্তু অনলাইন আমাজন, ফ্লিপকার্ট এগুলোতে কিন্তু আরো বিক্রি বাট্টা বেড়ে যাবে, তাই নয় কি? তাহলে ওনাকে কিন্তু বিরোধী হিসেবে বন্ধ ডাকার ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। মানে এখন আলাদা করে তো আর লকডাউন করা যাবে না, যাচ্ছে না। তাহলে বিশেষ বিশেষ এলাকায় যদি তাকে, মাননীয়াকে কাজে লাগিয়ে এবং বিশেষ গোষ্ঠীকে কাজে লাগিয়ে ভাঙচুর এবং বন্ধ করা যায় এবং হিন্দু মুসলমানের মধ্যে কাজিয়াটাকে আরো বাড়ানো যায়, তাহলে কিন্তু অনলাইন প্রমোশন, অনলাইন এডুকেশন, সব অনলাইনের ক্ষেত্রে যত বন্ধ হবে তত অনলাইনের ফুলে ফেপে উঠবে। সেটা শিক্ষাই বলুন, কেনাকাটাই বলুন, ই কমার্স বলুন, ই ফার্মেসি বলুন, সবই ফুলে ফেপে উঠবে। একটা দিক আছে, খুব ইন্টারেস্টিং। এবার দেখা যাক তাকে এই কাজে লাগানো হয় কিনা। আর কি জয় বাংলা কি হারিয়ে যাবে? না। জয় বাংলা কি হারিয়ে যাবে? না, হারায়নি, হারাবে না, এত তাড়াতাড়ি হারাবে না। জয় শ্রীরাম হারাবে না। জয় শ্রীরাম যদি ক্ষমতায় থাকে, তাহলে জয় বাংলা আরো শক্তিশালী হবে বলে কি আপনাদের মনে হয় না? হারিয়ে যাবে। তাহলে এবার লড়াইটা জয় বাংলা বনাম জয় শ্রীরাম। এখনো তাই ছিল, কিন্তু এবার মানে ইকুয়েশনটা বদলে গেছে। জয় বাংলা গদিতে ছিল, জয় শ্রীরাম বিরোধী পক্ষে ছিল। এবার জয় শ্রীরাম গদিতে যাবে, জয় বাংলা বিরোধী পক্ষে। এবার কি কি হতে পারে? জয় বাংলাকে ইস্যু করে, এই জয় বাংলার মধ্যে কারা আছে বুঝতেই পারছেন, ইসলাম ধর্মী মানুষ অবশ্যই একটা বড় অংশ, এবং তৃণমূলের সমর্থক তারা আছেন। এরা কেউ জায়নির শক্তিকে চেনেন না, দাজ্জাল কেউ চেনেন না, কিন্তু তারা এটুকু বুঝবেন যে মুসলমানের শত্রু হচ্ছে জয় শ্রীরাম, অতএব আমাদের জয় বাংলাকে সাপোর্ট করতে হবে, অর্থাৎ দিদিমণিকে সাপোর্ট করতে হবে, উনি আমাদের পরিত্রাতা। তাহলে এই তৃণমূলের কিছু ডেডিকেটেড হিন্দুই বলুন, মুসলমান বলুন, তারা তো থাকবেই এই জয় বাংলাতে, প্লাস মুসলমানরা একটা বড় অংশ থাকবেই। এবার এরা মিলে রাজ্যে অবাঙালিদের বিরুদ্ধে, ছোটখাটো দোকানদার কিন্তু, অবাঙালি মানে বড় মল খুলে বসেছেন, যত যত বড় বড় মল আছে তাদের মালিক কারা খোঁজ নিয়ে দেখুন, অবাঙালি দু একটি বাদ দিয়ে, সেগুলো নয়, ছোট ছোট অবাঙালি দোকান টোকান যেগুলো আছে, মানে হিন্দি স্পিকিং, সেগুলোতে জয় বাংলা, জয় বাংলা, বাংলা পক্ষ তো আছে, এই করে কিন্তু একটা আগামীতে আন্দোলন, লড়াই গড়ে উঠতে পারে। ভাঙচুর, আর ছোট দোকান যত ভাঙচুর হবে তত সুবিধে, কর্পোরেটের সুবিধে। তাই অবাঙালিরা আমাদের রাজ্যে বহু জায়গায় ব্যবসা কর্মটর্ম করে খাচ্ছেন। তো এবার মাননীয়াকে যেমন একদিকে বন্ধ টাকার কাজে লাগানো যেতে পারে, অপরদিকে এই জয় বাংলা স্লোগান দিতে দিতে অবাঙালির হটাও, এই করে একটা অশান্তি, অচলাবস্থা উনি কিন্তু, যদি মনে করে জায়নির শক্তি, এগুলো তো মদত ছাড়া সম্ভব নয়, ফান্ডিং চাই, এমনি এমনি হয় না, তাহলে কিন্তু করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে সাধারণ মানুষের জীবনে আগামীতে যদি ওনাকে প্রমোট করা হয়, যদি আন্ডারস্ট্যান্ডিং সেরকম থাকে যে এবার আপনি বিরোধী পক্ষে আগে যে কাজকর্মগুলো করেছেন এবার এই এজেন্ডাতে কাজগুলো করতে থাকুন, যদি থাকে, তাহলে মহাবিপদ সাধারণ মানুষের জীবনে, মানে ডবল বিপদ। সরকারের পক্ষেরও বিপদ, বিরোধী পক্ষেরও বিপদ। প্রার্থনা করুন তেমন যদি না হয়ে থাকে তাই ভালো হবে, যদি এই রকম এজেন্ডা রূপায়নে
মাননীয়াকে কাজে লাগানো না হয় প্রার্থনা করো, তাহলে হয়ে যাবে কি, জয় শ্রীমায় একা জয় শ্রীরামের রক্ষা নেই, জয় বাংলা দোসর, ওই যে একা রামের রক্ষে নেই, সুগ্রীব দোসর। তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এতদিনে আমাদের বামেরাও কিন্তু আদালতকে কাজে লাগিয়ে সরকারি কর্মচারীদের জীবন, শিক্ষকদের জীবন হেল করে ছেড়েছে। বামেরা শূন্য, কিন্তু ওই যে বিকাশ বাবুদের কাজে লাগানো হয়েছে জানেন তো আগে। হ্যাঁ, কিন্তু মাননীয়া তো সেই, যদিও উনি উকিল, যতদূর আমি জানি, মানে এরকম ডিগ্রি টিগ্রি আছে, তো ওই কাজে লাগানো যাবে না, আদালতে কাজে লাগানো যাবে না। আদালতে বিকাশ বাবুই কাজ চালিয়ে যাবেন সরকারি চাকরি ধ্বংস করার ক্ষেত্রে, মানে ছাঁটাই ভূমিকা, ওটা আমার ছাঁটাইয়ের ভূমিকা। আর মাননীয়ার হাতে কোন লাটাই ধরানো হবে সেটাই এখন দেখা। খুব ইন্টারেস্টিং সমীকরণ হতে চলেছে আগামীতে, কারণ উনি তো চুপ করে থাকার মানুষ নন, চুপচাপ বসে থাকবেন শান্ত হয়ে। যদিও অনেকটা বয়স হয়েছে, আগের মতো তেজ নেই ওনার, কিন্তু মনে জোর তো অসম্ভব আছে এখনো বলে আমার মনে হয়। তাহলে যদি ইনিশিয়ালি ভেঙে পড়বেন, ইতিমধ্যেই ভেঙে পড়েছেন হয়তো, তবে সন্ন্যাস গ্রহণ উনি করুন, জায়নিস প্রভুরা কখনোই চাইবেন না, বিজেপিও চাইবেন না। টপ লেভেলের কথা বলছি, যে উনি সন্ন্যাস গ্রহণ করুন। উনি না থাকলে চলবেই না, বিজেপি টিকবেই না। উনি তো মুসলমানের প্রতীক, আর মুসলমান না থাকলে বিজেপি থাকে? থাকে না। প্রতিক্রিয়া হিসেবেই তো, এই রাজ্যের কথা বলছি অন্তত, প্রতিক্রিয়া হিসেবেই তো বিজেপির মানে উত্থান এই রাজ্যে, এবং এই ক্ষেত্রে ওনার ভূমিকা, মাননীয়ার ভূমিকা সবচেয়ে বেশি। উনি তো তুলেছেন বিজেপিকে, কোনো সন্দেহ আছে? আমার তো কোনো সন্দেহ নেই। আরেকটা বিপদ কি আছে, এটা আমি এখনই বলছি না, আগামীর কথা বলছি। কিরকম বলুন তো, পাশে বাংলাদেশ, সেখানেও হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে, এবং তারাও ভারতে অনেকেই, তারা তো আসল খেলাটা বোঝে না, তারা তো জানে না, কেউ বাঁচাতে যাবে না, নিজেদেরকেই রক্ষা করতে হবে। কিন্তু তারা বেশ আনন্দে লাফালাফি করছে আমাদের রাজ্যে বিজেপির মানে ক্ষমতায় আসার ব্যাপারটা দেখে, বাংলাদেশের হিন্দুরা। এবার এই যে মুসলমানেরা, যারা স্বাভাবিক দিদিমণির সঙ্গেই ছিলেন বেশিরভাগটা, কোনো সন্দেহ নেই, তারা তো খেপবেন। এবার বাংলাদেশের মুসলমানের সঙ্গে এইখানকার জিহাদি মুসলমান, মানে ওরাই তো প্রমোট করে, তাদের একটা যোগসূত্র ঘটতে পারে আগামীতে। ঘটে আমাদের রাজ্যের যে ইসলাম ধর্মী মানে মুসলমান যেখানে বেশি আছেন, সেই জায়গাগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তোলার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আছে। অর্থাৎ এই রাজ্যকে টুকরো করার একটা জায়গা। একটা সময় গোর্খাল্যান্ডকে ওরা প্রমোট করেছিল, ওটাও জার্নি শক্তি করেছিল, জানেন তো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আরো একটা বিচ্ছিন্নতাবাদী বা সিসেশনিস্ট আন্দোলনের সুযোগ কিন্তু, মানে ক্ষেত্র কিন্তু তৈরি করাই আছে। সেটা আগামীতে আপনারা দেখতে পেতে পারেন। না দেখতে পেলে আমি সবচেয়ে খুশি হব, কিন্তু জায়নিস্টরা সবসময় এটা চাইবে, একটা অস্থিরতা তৈরি করা, বিচ্ছিন্নতাবাদকে প্রমোট করা। ওরাই এলটিটিকে প্রমোট করেছিল, ওরাই খালিস্তানদের প্রমোট করেছিল, সেই তথ্য আছে পরবর্তী বইতে রাখছে। তাহলে এবার কি মুসলমান যেখানে বেশি আছেন, মানে নামে মুসলমান, ওই তো নামে হিন্দু নামে মুসলমান, আসলে মুরগিন্দু মুরগিমান, সেসব জায়গায় কি এই দিদিমণিকে কাজে লাগিয়ে, জয় বাংলা স্লোগানকে কাজে লাগিয়ে অবাঙালিদের বিরুদ্ধে, মানে ছোটখাটো, মানে বড় ধরো অবাঙালি কিছু করতে পারবে না, তারা তো আদানি আম্বানি কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। যেমন সিপিএম একসময় ছোটখাটো কারখানা বন্ধ করে তুলে দিয়েছে, মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন বাজি করে তুলে দিয়েছে, বহু কলকারখানা তুলে দিয়েছে, কিন্তু বড় বড় কলকারখানা টাটা বিড়লার কিছু করতে পেরেছে? সিপিএম করতে পারেনি। ব্যাপারটা ওই রকম। তাহলে এই একটা সম্ভাবনা আছে, বিশেষ করে ওই এলাকাগুলোতে যেখানে অবাঙালিরা এখনো করে কমে খাচ্ছেন, ছোটখাটো ব্যবসা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে একটা হটাও আন্দোলন বা অবাঙালি হটাও, এরকম একটা আন্দোলন, যেটা বাংলা পক্ষের সুরে আপনারা
পেয়ে যাবেন, তাদেরকে সঙ্গে নিয়ে, ওটাও তো জানেন ফান্ডেড, সঙ্গে নিয়ে এরকম, এবং এই শ্রেণী, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তাদেরকে সঙ্গে নিয়ে যারা অ্যাক্টিভিস্ট আর কি, সাধারণ মুসলমান, হিন্দু মুসলমান কোনো কিছুতে নেই, তারা পরের দিন কি খাবেন, কি করবেন, সন্তানকে কি করে লালন করবেন, এই নিয়েই তারা ব্যস্ত থাকেন, তাই তো তারা বড়জোর ভোটটা দিয়ে আসে এই পর্যন্ত। তো এই একটা অশান্তি আগামীতে আমার মনে হচ্ছে, বাঙালি অবাঙালি ক্ষেত্র রয়েছে, হিন্দু মুসলমানের ক্ষেত্র রয়েছে, বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্র রয়েছে, এবং ধর্মকে কেন্দ্র করে আরো একবার রাজ্যকে ভাগ করার একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এবার কোনগুলোকে জায়নের শক্তি কতটা পরিমাণে কোন সময়ে কাজে লাগায় সেটা দেখার রয়েছে। আর এই হানাহানি, ডিভাইসিভ পলিটিক্স যত বাড়বে তত টোটাল কন্ট্রোল করতে সুবিধা হবে। ভুলে গেলে চলবে না, আমি বারবার বলেছিলাম নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে বড় শত্রু, 10টি শত্রু মানে বাধা, হযরত মোহাম্মদ এবং ইসলাম, মোহাম্মদ এভাবে লিখেছিলাম, আপনারা জানেন, একটা ভিডিও আছে, ইউটিউব উড়িয়ে দিয়েছিল। ডিজিটাল কারেন্সি থেকে শুরু করে ল্যাব মিট, ফ্রোজেন মিট, প্রকৃতির কাছাকাছি থাকা, এইসব ক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ, ভদ্রলোক যারা হয়েছেন তাদের কথা বলছি না, এখনো রয়েছেন তারা প্রকৃতির কাছাকাছি, এরা কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা বাধা। তাদেরকে জায়নিস্টরা দাজ্জাল তাদেরকে দমন করার পরিকল্পনা করেই রেখেছে, কারণ তারা স্টেট উইদিন এ স্টেট, তারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় খতরা বলে তারা মনে করছে। তো তাই এবার এটাই দেখার যে এই বিশেষ সম্প্রদায়ের উপরে আইন করে হোক, বিভিন্ন বিধি করে হোক, বিভিন্নভাবে কোয়ার্সিভ পলিটিক্সের মাধ্যমে হোক, কতটা চাপ এই দলটি দিতে পারে। কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডারের বাধা, যে পয়েন্টগুলো বললাম মিলিয়ে নেবেন। অনলাইন ট্রানজাকশন এখনো মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যেই সবচেয়ে কম হয়, বা তথাকথিত হিন্দুদের মধ্যেও রয়েছে, মানে পিছিয়ে পড়া ইউজলেস ইটার্স। কিন্তু যদি সংখ্যার দিক থেকে ধরা হয়, বাঘটা কিন্তু তথাকথিত ইসলাম ধর্মী মানুষের মধ্যেই পাবেন। ল্যাব মিট বা কর্পোরেট মিট বা মলে গিয়ে কেনাকাটার অভ্যেসটা যদি সবচেয়ে কম ধরা হয়, তাহলে এদের মধ্যেই এখনো সবচেয়ে কম। ডিজিটাল কারেন্সির ক্ষেত্রেও তাই, তারা এখনো ক্যাশ ব্যবহার করেন, আমি নরওয়েতে গিয়ে দেখে এসেছি। এই বিভিন্ন ফ্যাক্টর গুলো রয়েছে যেটাকে এই জায়নির শক্তি একটা বাধা মনে করে। আর ল্যাব মিট খাওয়ার ক্ষেত্রে বাজার হিসেবে আদৌ এই সম্প্রদায় লাভজনক বাজার নয়। তো এই কারণে একটা চাপ তাদের উপরে আসবে, কিভাবে আসবে, কতটা পরিমাণে আসবে সেটা এখনই আমি বলতে পারছি না। তবে তাদের বলবো যে হিন্দুদের সঙ্গে মারামারি না করে মূল বিপদ দাজ্জালকে বুঝুন, এই ব্যাপারটা বুঝুন, নইলে কিন্তু আপনাদেরকেও ইতিমধ্যেই তো কবজা করে ফেলেছে দিদিমণিকে দিয়ে, বাকি কিন্তু করে ফেলবে। তাই হিন্দু মাত্রেই বিজেপি, এইরকম চিন্তা ভাবনা, মুসলমান মাত্রেই ঘেঁষো, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, নইলে কিন্তু শিকার হয়ে যাবে, এবং হয়ে গেছি আমরা অনেকটাই, কিছু কিছু বেঁচে আছি। গেল। আর একটা সম্ভাবনা আছে কি, দিদিমণিকে চুপ করিয়ে দেওয়া, মানে আন্দোলন না করা, এই একটা সম্ভাবনাও কিন্তু আছে, উড়িয়ে দিচ্ছি না। কিরকম? দিদিমণি যখন এত ছাঁটাই করছিল 2016, মানে দিদিমণি ডাইরেক্টলি করেননি, সুপ্রিম কোর্ট করছিল এবং দিদিমণি মেনে নিচ্ছিলেন ইনফ্যাক্ট, এবং এত তার ভাইপো এত দুর্নীতি করেছে, ঘুষ দিয়ে চাকরি, এত ইস্যু, গোটা রাজ্যে এত ইস্যু, দুর্নীতির এত ইস্যু, তা সত্ত্বেও বিজেপি কিন্তু 77টি সিট থাকা সত্ত্বেও তারা কোনো আন্দোলন করেনি। এটা কিন্তু দেখা, মানে মাননীয়া মাত্র 30টি সিট নিয়ে, ওই যে বুদ্ধদেব বলেছিলেন আমাদের
230 না এরকম, ওদের 35 না এরকম কিছু বলেছিলেন, 235 আর ওদের 30 এরকম। তো মানে তৃণমূলের 30। তো ওই মাত্র 30খানা সিট নিয়েও মাননীয়া যেরকম ভাবে আন্দোলন করে দেখাতে পেরেছিলেন, অবিশ্বাস্য না। জার্নালিস্ট মদত না থাকলে হয় সেটা? হয় না। এবার খেয়াল করে দেখুন, তার চেয়ে ডবলেরও বেশি সিট নিয়ে 2021-এই বিজেপি 77 সিট পেয়েছিল। ডবলেরও বেশি সিট নিয়ে বিজেপি কিন্তু এই রাজ্যে কোনো আন্দোলন করতে পেরেছে? করেনি। মানে করতে বলা হয়নি, করা হয়নি, প্রভুরা তাই বলেছে। এত এত দুর্নীতি, চাকরি অযোগ্য, অমুক তমুক এত কিছু দিয়ে নেই, দিয়ে দিচ্ছে না, এত এত ইস্যু থাকা সত্ত্বেও, এত ইস্যু গুণে শেষ করা যাবে না, সত্ত্বেও বিজেপি 77খানা সিট থাকা সত্ত্বেও কোনো আন্দোলন গড়ে তোলেনি সেইভাবে আমাদের রাজ্যে, করেনি। বহু ইস্যু ছিল। তাহলে মাননীয়াও কি, এবার তাকেও কি বলা হবে যে আমরা তো ভাই তোমাকে রাজত্ব করতে দিয়েছি কত বছর, 11 থেকে 26, 15 বছর, তাই তো করতে দিয়েছি। প্রভুরাই বলবেন আপনি তো করলেন, আপনি যতটা নিউ ওয়ার্ল্ড অর্ডার ইমপ্লিমেন্ট করেছেন এরপরে আপনার দ্বারা আর হবে না, কারণ আপনি সেই কঠোরতা আপনার নেই বা আপনাকে দেয়া আর হবে না, যাই হোক যেটাই হোক না কেন, এবার আপনি চুপচাপ থাকুন। ওরা যেমন চুপচাপ ছিল, আন্দোলন করেনি 77খানা সিট থাকা সত্ত্বেও, আপনিও 90খানা সিট বা 95খানা সিট বা 110খানা সিট থাকা সত্ত্বেও আপনিও প্রতিবাদ করবেন না, ওই গুইগায় মাঝে মাঝে বাইট টাইট দেবেন, কিন্তু বড় কোনো আন্দোলন কিন্তু করা চলবে না। এই একটা মানে মিউট মোডে রাখা যেতে পারে। এই দুটো অপশনই আছে, মাঝামাঝি কিন্তু কোনো অপশন নেই। এবার মাননীয়া কোন ভূমিকাটা বেছে নেন, মানে তার তো উপায় নেই, তাকে প্রভুরা যা বলবে তাকেই সেটা শুনতে হবে, তাই তো, শুনতেই হবে। গেল। কিন্তু এবার যদি ধরুন একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, সেটা সম্ভব নেই, যদি এখন উনি মনে করেন আমার তো হয়েই গেল, কত বয়স হবে, তাও তো মনে হয়, আমার যা মনে হয় 70 তো হয়েই গেছে, তাই না? আমি এক্সাক্ট জানি না, কিন্তু তো আর কি হবে, এরপর তো আর ক্ষমতায় আসতে পারবো না। প্রভুদের কথা শুনেই বা কি করব, কর্পোরেটের কথা শুনেই বা কি করব, এক দেশ এক ভোট হয়ে যাবে, এরপরে তো আর আঞ্চলিক দলের অস্তিত্ব থাকবে না। এবার একটা মরণ কামড় দিই, অর্থাৎ প্রভুদের কথা না শুনে নিজের মতো করে চলি। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু অনেক কিছু জানেন। উনি কিন্তু করোনা ভ্যাকসিন নেননি, উনি বলেছিলেন না সবার দেওয়া হবে, তারপরে আমি নেব, নেননি। এগুলো উনি জানেন। এবং ওই যে চপ ভাজতে বলা, মুড়ি মানে চপ এগুলো উনি জানেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে হোয়াইট কলার জব থাকবে না, এটা উনি বহু আগে থেকেই জানেন। তাই উনি মাঝে মাঝে বলতেন চা বেচো, চপ ভাজো। কেন বলতেন? উনি জানতেন, আমি এমনি ভিডিওতে বলেছি। তো উনি জানেন নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারটা, আমার যেটা মনে হয়। তো এবার উনি যদি মনে করেন, মানে আমি ওনার জায়গায় হলে তো তাই করতাম, যদিও সেরকম উনি করবেন না, করলে অলৌকিক। না, এই তো জীবন শেষই হয়ে গেল, আর তো এই বয়স কি হবে, আর কখন ক্ষমতায় ফিরবো, আমি চলে গেলে দলটাও থাকবে না, এটা বাস্তব, থাকবে না। এমনিতেই এখন থাকে কিনা দেখুন কতটা থাকে। তো মরণ কামড় একটা কিছু দাগ রেখে যাই, ফাঁস করে দিই সব, আসলে তেমনি করবেন? বললে কত ভালো হতো না, উনি তো জানেন ভ্যাকসিনের খেলা টেলা, এগুলো সবই জানেন আসলে, তো জানেন, আমার বিশ্বাস করবেন না। এটাই তো সমস্যা। এটা তো আফ্রিকা নয়, প্রথম বিশ্ব নয়, এটা তৃতীয় বিশ্ব। সেই দ্বারা কি তাঁর থাকবে জায়নিস্ট প্রভুদের কর্মসূচি ফাঁস করে দেওয়া, যেটা উনি ক্ষমতা থাকাকালীন তার কাছে যেমন ইনস্ট্রাকশন এসেছে, ভ্যাকসিনেশন লবির, ফার্মা লবির অনুসারে তাকে তো কাজ করতে হয়েছে, হয়েছে তো।
তো লকডাউন, সেগুলো তো উনি অনেক কিছু জানেন, সেগুলো কি উনি, না, তেমন হলে রূপকথার দেশ হয়ে যেত, শ্যামল মিত্রের গান, তাই না? তা তো হবে না। তাই ওই ব্যাপারটা সরিয়েই রাখুন। যে দুটো অপশন বললাম সেই দুটো অপশনের জন্য তৈরি থাকুন। হয় উনি, ওকে দিয়ে ওই কাজগুলো করানো হবে যা বলেছি, ডিভাইসিভ পলিটিক্স ভয়ঙ্কর আকার নেবে, বন্ধ, এটা অনলাইন প্রমোশনে কাজে লাগবে, বললাম কি কি কাজে লাগবে। অথবা উনি মিউট মোডে থাকবেন, ওই বিজেপি যেমন করে মাঝে মাঝে বাইট দিত। আর এসআইআর নিয়ে তো বড় কিছু করার ইস্যু তার সামনে আছেই বিরোধী দল হিসেবে, তাই না? বড় ইস্যু এসআইআর, সেটাকেও উনি কিন্তু কাজে লাগাতে পারেন। তো কিন্তু কতটা কাজে লাগাবেন, প্রভুদের মতো করে কাজে লাগাবেন না নিজের উপলব্ধিতে কাজে লাগাবেন, সেটাই দেখা। প্রভুদের মতো করেই কাজে লাগাবেন বলেই আমরা ধরে নিচ্ছি এখনো পর্যন্ত। যাই হোক, পরিশেষে নিজেদের মধ্যে সাধারণ মানুষ আমরা সবাই, এবং বেশিরভাগই ওদের কাছে ইউজলেস ইটার্স, সবাই ধরে রাখুন। তাই আমরা আসুন, যেই ক্ষমতাতে আসুক না কেন, আমরা মূল শত্রুকে চেনার চেষ্টা করি, যারা সরকারি পলিসি তৈরি করে, যারা নিঃশক্তি, যারা প্রাইভেটাইজেশন করছে, যারা চাকরি ছাঁটাই করছে, সাধারণ মানুষের রুজি রুটি জীবিকা ছিনিয়ে নিচ্ছে, যে দলই হোক না কেন, ধর্মের নাম করে হোক, ভাষার নাম করে, বাঙালি অবাঙালি হিন্দু মুসলমানের নাম করে সাধারণ মানুষকে যারা শোষণ করছে, তাদেরকে চেনার চেষ্টা করি। সামান্য ঝান্ডার রং দেখে কে কোন ঝান্ডা নিয়ে ঘুরেছে, কে কাকে ভোট দিয়েছে, কে কোন দলের সমর্থক, সেটাকে না দেখে, সেটার ভিত্তিতে গালাগাল না করে, আমাদের মধ্যে তিক্ততা না বাড়িয়ে, সাধারণ মানুষ আমরা কিন্তু শিকারী নই। আমরা শিকারী হওয়ার মতো ভান করি, রে রে করে তেড়ে যাই, মুসলমানের বিরুদ্ধে হিন্দু রে রে করে তেড়ে যায়, হিন্দুর বিরুদ্ধে মুসলমান কাফের বলে রে রে করে তেড়ে যায়, শিকারী হয়ে গেলাম। না, আসলে আমরা শিকার, এটা যেন ভুলে না যাই। এটা ভুলে গেলে কিন্তু আমরা নিজেদেরকে মারামারি করব, হানাহানি করে মরে ফেলবো, রক্তাক্ত হব, টপ লেভেলের গায়ে আঁচড়টি লাগবে না। নোয়াখালী দেখেছেন, কোনো বিলিয়নিয়ার মরেনি। ক্যালকাটা কিলিং এ দেখেছেন, কোনো বিলিয়নিয়ার, কোনো কোটিপতি, ক্যালকাটা কিলিং বলুন, হিন্দু মুসলমান দাঙ্গায় বলুন, কোনো টপ লেভেলের রাজনৈতিক নেতা, বিলিয়নিয়ার, কেউ কখনো মরেনি কোনো দাঙ্গায়। মরেছে সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, তাস, বোড়ে, মোহরা। এটুকু যদি আমরা মাথায় রাখতে পারি, তবেই কিন্তু আমরা টিকে থাকতে পারব। মাটি কামড়ে সত্য খোঁজার চেষ্টা করব, নইলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভাবনায় থাকুন, মানসিক শক্তি বৃদ্ধি করুন আগামীর জন্য। শুভরাত্রি।